আচ্ছা, আমার হচ্ছে এখানে কারেন্ট চলে গেছিল তো। তো এখন একটু দেখো তো সবাই ক্লিয়ারলি ভয়েসটা শুনতে পাচ্ছ কিনা, একটু জানাও তো একটু। সবাই ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিওটা দেখতে পাচ্ছ কিনা, সবাই একটু জানাও। সবাই একটু জানাও ভয়েসটা শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিওটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে ভাই। তো এটা আমি লাইভটা একটু বের করে নিই, আমার ফোনে একটু লাইভটা বের করে নিই। আচ্ছা, অল ক্লিয়ার, ঠিক আছে। তাহলে শুরু করে দিলাম। দেখো, ঠিক আছে, এখানে আমরা কোন পর্যন্ত গেলাম হচ্ছে আমাদের হেমোরেজিক স্ট্রোক, এই হেমোরেজিক স্ট্রোক পর্যন্ত গেছিলাম, যেটা একটা কি ইনঅফেন্সিভ একটা ঘটনা। অর্থাৎ যদি তোমার ব্রেনের রক্ত নালিকা যদি ফেটে যায় তখন কি হয়, আমাদের ব্রেনে যখন রক্তক্ষরণ হবে, এবং এটা কি একটা ইনঅফেন্সিভ সিচুয়েশনে তৈরি করে, এবং এখান থেকে দেখা যায় প্যারালাইসিস আরো বড় ধরনের কমপ্লিকেশন সৃষ্টি করতে পারে। যদি হেমোরেজিক স্ট্রোক হয় তাহলে সাধারণত রোগী মারাই যায়। আচ্ছা, তারপরে দেখো যে রক্তর কথা বলা হয়েছে, দেখো রক্ত রস নামক তরলমাত্রিকায় ভাসমান 3 ধরনের রক্তকণিকা। মেইনলি রক্ত যেটা আছে সেই রক্ত হলো 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কণিকা মানে রক্তকণিকা, আর আরেকটা হলো রক্ত রস বা প্লাজমা। একটা হলো রক্তকণিকা, একটা হলো কি প্লাজমা। ঠিক আছে, এখন আমাদের যে এই যে রক্ত, সেই রক্ত কণিকা যেটা আছে 3 ধরনের রক্ত কণিকা। একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং কি অনুচক্রিকা। তাহলে কয় ধরনের রক্ত কণিকা? 3 ধরনের রক্ত কণিকা। আচ্ছা, এখন এখান থেকে তোমরা পড়বা যে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানব দেহে কত লিটার রক্ত থাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কত লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার রক্ত থাকে। কত লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখো পরে বলা আছে আমাদের এই যে দেহের মোট ওজনের কত পার্সেন্ট রক্ত থাকে। দেহের মোট ওজনে কিন্তু প্রায় 8% রক্ত থাকে, এবং রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। রক্ত কেমন? ঈষৎ ক্ষারীয় বলা হয়, রক্ত হলো ঈষৎ ক্ষারীয়। আচ্ছা, এবং রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। এই ইনফরমেশন গুলা খুব গুরুত্বপূর্ণ। 7.35 থেকে 7.45। এবং তাপমাত্রা এটাও মনে রাখতে হবে, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে রক্তের তাপমাত্রা। রক্তের আপেক্ষিক গুরুত্ব এইটাও মনে রাখতে হবে, কত? 1.065। 1.065 হচ্ছে রক্তের আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, এখান থেকে এতটুকু বললেই যথেষ্ট। রক্তের সাধারণ কার্যাবলীর ভিতরে দেখো পুষ্টিদ্রব্য পরিবহন, এইগুলো খালি মনে রাখতে পারো যে পুষ্টিদ্রব্য পরিবহন করে, শ্বসন গ্যাস পরিবহন করে, বিপাক নিয়ন্ত্রক, এগুলো জাস্ট খালি হিডিং গুলো দেখে রাখতে পারো। পানি ভারসাম্য, তারপর হচ্ছে দেহের উষ্ণতা নির্ণয়, আয়নের সমতা রক্ষা, দেহের প্রতিরক্ষা। এবং দেহের প্রতিরক্ষা করে কিভাবে? ডাব্লিউবিসি এর মাধ্যমে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। ডাব্লিউবিসি অর্থাৎ শ্বেত রক্তকণিকার মাধ্যমে এরা একটা দেহের প্রতিরক্ষা সৃষ্টি করে। এবং এই জন্য শ্বেত রক্তকণিকাকে কি বলা হয় জানো? মোবাইল ডিফেন্সিভ ইউনিট, অর্থাৎ ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক, মোবাইল ডিফেন্সিভ ইউনিট। আচ্ছা, এবং রক্ত হচ্ছে কি রক্তের সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে। রক্তের ভিতরে আছে প্লাজমা প্রোটিন। বিভিন্ন ধরনের আমাদের প্লাজমা প্রোটিন আছে, সেগুলো কি আমরা এর পরেই দেখতে পারবো, এর পরের পেজেই দেখতে পারবো। দেখো, অম্ল ক্ষারের সাম্যাবস্থা রক্ষা করে কি? রক্ত। তারপরে হচ্ছে রক্তক্ষরণ প্রতিরোধ করতে পারে। রক্তক্ষরণ প্রতিরোধ করে কি? অবশ্যই কি অনুচক্রিকা, তাই না? ঠিক আছে, অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা। শোনো, আমাদের দেহের ভিতরে অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষাকে বলা হয় হোমিওস্ট্যাসিস, অর্থাৎ নির্দিষ্ট স্থিত অবস্থা তৈরি করা। বুঝছো? স্থির অবস্থা তৈরি করা। যেমন ধরো রক্ত কি করতে পারে, যদি তোমার লবণের ভারসাম্যহীনতা দেখা যায়, অর্থাৎ কিনা তোমার কোন একটা আয়ন যদি হচ্ছে তোমার রক্তে বেশি হয়ে যায় বা দেহে বেশি হয়ে যায়, তখন এই রক্তটা করবে কি, ওটা ডাইলিউট করার মাধ্যমে ওটা হালকা করে ফেলবে। তখন কি ওই আয়নটা আস্তে আস্তে কমে যাবে। এইভাবে কি করে? রক্ত হচ্ছে তোমার অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে কি রক্ত বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ তুমি দেখবা যে কোনো একটা রোগ হইলেই তুমি হচ্ছে যদি ডাক্তারের কাছে যাও, দেখবা যে হচ্ছে তোমার রক্ত পরীক্ষা দিবে। রক্ত পরীক্ষা বলতে সিম্পল পরীক্ষা যেগুলো আছে, আরবিসি পরীক্ষা দিবে তোমাকে। আরবিসি মানে কি? রেড ব্লাড কর্পাসল। এই যে রেড ব্লাড কর্পাসল কতটুকু আছে এটা দিবে। ইএসআর বলা হয়, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, এটা তোমাকে দিবে। মানে মেইন কথা হচ্ছে তোমার
যে ব্লাড রুটিন এক্সামিনেশন টেস্ট, এই পুরোটাই তোমার কি করতে হবে, বুঝছো? ঠিক আছে। রক্তের উপাদান বলতে হচ্ছে তোমার রক্ত বলছিলাম, এই যে রক্তের ভিতরে কি থাকে, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর একটা হলো কি রক্তকণিকা। এখন দেখো প্লাজমা কত পার্সেন্ট থাকে এবং হচ্ছে রক্তকণিকা কত পার্সেন্ট থাকে, এটা কিন্তু তোমার জানতে হবে। প্লাজমা বেশি থাকে 55% এবং রক্তকণিকা কত থাকে, কম থাকে 45%, এটা জানতে হবে। ঠিক আছে। এদিকে দেখো রক্তরস বা প্লাজমা বলা আছে, এখানে রক্তরস বা প্লাজমার কত পার্সেন্ট কঠিন পদার্থ এবং কত পার্সেন্ট হচ্ছে তোমার তরল বা পানি পরিমাণ, সেটা আমাদের জানতে হবে। পানির পরিমাণ হচ্ছে 90 থেকে 92% এবং কঠিন পদার্থের পরিমাণ হচ্ছে 8 থেকে 10%, এটা কিন্তু জানতে হবে। এবং এই যে আবার কঠিন পদার্থ, এগুলোর ভিতরে আমার ভাগ আছে জৈব পদার্থ, অজৈব পদার্থ। জৈব পদার্থ থাকে 7 থেকে 9% এবং অজৈব পদার্থ থাকে 0.9%। ততটা গুরুত্বপূর্ণ না, কিন্তু পানির পরিমাণ কত এবং কঠিন পদার্থের পরিমাণ কত, এটা কিন্তু জানতেই হবে। আচ্ছা, এবং দেখো জৈব পদার্থের ভিতরে তোমার জৈব পদার্থের ভিতরে আমাদের বিভিন্ন ধরনের প্রোটিন আছে, প্লাজমা প্রোটিন আছে, নাইট্রোজেন গঠিত রেশন পদার্থ আছে এবং অন্যান্য পদার্থ আছে। দেখো প্লাজমা প্রোটিনের ভিতরে আছে আমাদের মেইন চারটা, অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং প্রথমবিন, ফাইব্রিনোজেন। এই চারটা প্লাজমা প্রোটিন সবচেয়ে বেশি পরিমাণে থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাজমা প্রোটিন, বুঝছো? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন এবং ফাইব্রিনোজেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি বলতে পারবা যকৃৎ যেটা আছে সেটা তোমার অবশ্যই গ্লোবিউলিন সংশ্লেষণ করে, কিন্তু গ্লোবিউলিনের ভিতরে আবার কিন্তু অনেক ভাগ আছে, আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন এবং হচ্ছে গামা গ্লোবিউলিন। তোমরা কি বলতে পারবা এই যকৃৎ কোন গ্লোবিউলিন সংশ্লেষণ করতে পারে না? দেখি বলতে পারবা, দেখি বলো তো। এটা তোমাদের পরিপাক ও শ্বসন অধ্যায়ে আছে, দেখি কে পারে। রক্ত কোন গ্লোবিউলিন সংশ্লেষণ করতে পারে না, মানে সরি হচ্ছে তোমাদের লিভার যেটা আছে, লিভার কোন গ্লোবিউলিন সংশ্লেষণ করতে পারে না? আলফা, বিটা না গামা, বলো। রক্ত কোন গ্লোবিউলিন সংশ্লেষণ করতে পারে না? কাউসার আহমেদ সুজন, গামা গ্লোবিউলিন। হ্যাঁ, তো মেডিকেলে পড়াশোনা করতেছে, এ এখন অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে, গামা গ্লোবিউলিন সংশ্লেষণ করতে পারে না। আচ্ছা, অন্য কেউ অ্যান্সার দিছে কি, দেখো তো। না, অন্য কেউ এখনো অ্যান্সার দেয়নি। ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। তাহলে কি লিভার হচ্ছে আমাদের গামা গ্লোবিউলিন সংশ্লেষণ করতে পারে না, বাদ বাকি যেগুলো গ্লোবিউলিন আছে সেগুলো কিন্তু সংশ্লেষণ করে। আচ্ছা, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থের ভিতরে দেখো রক্তের ভিতরে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, জ্যান্থিন, ফাইকোজ্যান্থিন, বিলিরুবিন, এগুলো অনেক কিছু থাকে, তাই না? বিলিরুবিনও থাকে। অন্যান্য পদার্থ গ্লুকোজ, ফ্যাট, কোলেস্টেরল, হরমোন, বিভিন্ন প্রকার এনজাইম রক্তরসে অবস্থান করে, বিভিন্ন ভিটামিন, রঞ্জক, এই যে দেখো বিলিরুবিন, ক্যারোটিন ইত্যাদি থাকে। কিন্তু এই যে বিলিরুবিন যেটা বললাম, সেই বিলিরুবিন কিন্তু নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থ না, বিলিরুবিন হচ্ছে অন্যান্য পদার্থের ভিতরে এখানে দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের ক্লাসটা প্রবাবলি ইয়ে থেকে হচ্ছে, আমার আইডি থেকে হচ্ছে, চেক দিয়ে আসি তো। আচ্ছা, এটা তাহলে গ্রুপে একটু শেয়ার দিয়ে দাও, আইডি থেকে হোক সমস্যা নাই, গ্রুপে একটু শেয়ার দিয়ে দাও। গ্রুপে একটু শেয়ার দিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা, আমরা সামনে যাই। দেখো রক্তরসের কাজ কি এটা। দেখো প্রথমে হচ্ছে রক্ত তারল্য রক্ষা করে, ভাসমান রক্তকণিকা সহ অন্যান্য দ্রব্য পরিবহন করে, এগুলো বেশ গুরুত্বপূর্ণ না। এখানে তোমার গুরুত্বপূর্ণ কোনটা দেখো, এই যে টিস্যুর অধিকাংশ কার্বন ডাই অক্সাইড রক্তরস বাইকার্বনেট রূপে দ্রবীভূত করে থাকে এবং অল্প পরিমাণ অক্সিজেন বাহিত হয়। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই যে দেখো রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান, দেখো এগুলো পরিবহন করে। ঠিক আছে, এবং তাপের সমতা রক্ষা করে, এটা মনে রাখবা।
ঠিক আছে। এখন রক্তকণিকা দেখো, রক্তকণিকা রক্তের উপাদান হিসেবে ভাসমান বিভিন্ন কোষকে বলা হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকাগুলো হেমাটোপয়েসিস, রক্ত সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় হেমাটোপয়েসিস। এবং তুমি যদি বলো যে লোহিত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়, এটাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। কি? এরিথ্রোপয়েসিস। হেমাটোপয়েসিস এর ভিতরে আছে, পয়েসিস মানে তৈরি করা, এবং হিম মানে কি রক্ত, হেমা, তাই না? এবং এরিথ্রোপয়েসিস মানে কি হবে, তার মানে এরিথ্রোসাইট সৃষ্টির প্রক্রিয়া, অর্থাৎ লোহিত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়া। এরিথ্রোসাইট সৃষ্টির প্রক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, লাইভটা কি ভালো মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো। এটা তো লাইভটা সবাই শুনতে পাচ্ছ কিনা এখন একটু জানাও তো একটু। ঠিক আছে, নাও। এখন হেমাটোপয়েসিস দেখলাম আমরা, এরিথ্রোপয়েসিস দেখলাম। এখন আসতেছে দেখো 45% হচ্ছে রক্তকণিকা, 55% কি বলছিলাম, এই যে 45% আবার আসছে রক্তকণিকা। রক্তকণিকার ভিতরে কয়টা রক্তকণিকা আছে, কয় ধরনের? 3 ধরনের। একটা হলো এরিথ্রোসাইট এবং বা লোহিত রক্তকণিকা, আর একটা হলো লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা, এবং প্লেটলেট বা থ্রোম্বোসাইট, এটাকে কি বলা হচ্ছে, অনুচক্রিকা। ঠিক আছে। এই যে রক্ত, এই চার্টটা তোমরা একটু বেশ ভালোভাবে একটু দেখবা, কারণ এই চার্টটা দেখলেই মেইনলি তোমার হচ্ছে যে রক্তের ক্লাসিফিকেশন, ব্লাডের ক্লাসিফিকেশন সবগুলা মাথায় চলে আসবে। এই পুরো চার্টটা একটু দেখবা, বুঝছো? লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, এখানে পড়বা লোহিত রক্তকণিকা কেমন হয়, বাইকনকেভ বা দ্বিঅবতল, চাকতির মতো, ডিস্ক শেপড এবং হচ্ছে তোমার এটা কি বাইকনকেভ বা চাকতির মতো, এবং নিউক্লিয়াস বিহীন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ আলোচনায় আমরা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে নিউক্লিয়াস পাই না হচ্ছে লোহিত রক্তকণিকায়। এখন দেখি কমেন্টে জানাও তো দেখি, উদ্ভিদের ক্ষেত্রে কোথায় নিউক্লিয়াস নেই, উদ্ভিদের ক্ষেত্রে কোথায় নিউক্লিয়াস পাওয়া যায় না, দেখি কমেন্টে জানাও। উদ্ভিদের ক্ষেত্রে কোথায় নিউক্লিয়াস পাওয়া যায় না? দেখি এটা কে পারে। উদ্ভিদের ক্ষেত্রে কোথায় নিউক্লিয়াস পাওয়া যায় না? শিব ঘোষ, রিফাত হাসান এবং হচ্ছে এই যে বাইজিৎ সঠিক অ্যান্সার দিছে, এবং রিফাত সঠিক অ্যান্সার দিছে। শিব কোষে কিন্তু কি পাওয়া যায় না, এই যে আমাদের লোহিত রক্তকণিকা পাওয়া যায় না, বুঝছো? শিবকোষ এবং কি, শিবকোষ এবং হচ্ছে লোহিত রক্ত, সরি, নিউক্লিয়াস পাওয়া যায় না। শিবকোষ এবং লোহিত রক্তকণিকায় কি পাওয়া যায় না, নিউক্লিয়াস পাওয়া যায় না, বুঝছো? এটা হলো বিষয়। আচ্ছা, তোমরা আরেকটা অ্যান্সার দাও, সেটা হচ্ছে অধিক নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে কি বলা হবে, এবং অধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলা হবে? দেখি এটা অ্যান্সার দাও, এটা দেখি কে পারে। অধিক নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে কি বলা হবে, এবং অধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলা হবে? দেখি কে পারে। তোমাদের এটা আছে হচ্ছে কোষ অধ্যায়ে এবং হচ্ছে অণুজীব অধ্যায়ে, তোমাদের এই দুইটাতেই কিন্তু এই টপিকটা আছে। বিশাল বলছে সঙ্গী কোষে, ভুল। বাইরে বলছে প্লানোসাইট, না প্লানোসাইট না, একটু একটু ঠিক করতে হবে, একটু ঠিক করতে হবে। প্রাণীর ক্ষেত্রে বলার চেষ্টা করছে প্লাজমোডিয়াম। প্রাণীর ক্ষেত্রে কি, প্রাণীর ক্ষেত্রে যদি কোনো কোষে অধিক নিউক্লিয়াস থাকে এটাকে বলা হয় প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম যেমন হচ্ছে সাইজেন্ট যেটা রিং আছে না, হচ্ছে তোমরা ম্যালেরিয়ার ক্ষেত্রে পড়ে থাকবা, বুঝছো? সিগনেট রিং, তাই না? সিগনেট রিং পড়ে থাকবা, অ্যামিবয়েড, ট্রোফোজাইট, এগুলো সবকিছু পড়ে থাকছো। কিন্তু সাইজন্ট নামক একটা দশা ছিল না, সাইজন্ট নামক একটা দশা ছিল, বুঝছো? মানে যেখানে অধিক নিউক্লিয়াস দেখা যাচ্ছিল, এই সাইজনটা হচ্ছে তোমার প্রাণীর ক্ষেত্রে প্লাজমোডিয়াম, অর্থাৎ অধিক নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা। এখন উদ্ভিদের ক্ষেত্রে এটাকে কি বলা হবে? উদ্ভিদের ক্ষেত্রে
দেখি কেউ পারো নাকি? আমি চাচ্ছি। হ্যাঁ, খুবই সুন্দর। সিনোসাইট, সিনোসাইট হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। ফখরুল হাসান এবং হচ্ছে বাইজিদ, খুব সুন্দর। সিনোসাইটিক নিউক্লিয়াস, এটাকে বলা হয় সিনোসাইটিক নিউক্লিয়াস। ভাউচেরিয়া, বট্রেডিয়াম এবং স্পাইরোপ্লিয়া, এই তিনটাতে কি থাকে? সিনোসাইটিক নিউক্লিয়াস থাকে, বুঝছো? অর্থাৎ অধিক নিউক্লিয়াস থাকে। এটা তোমাদের কিন্তু ফার্স্ট অধ্যায়, বোটানির ফার্স্ট অধ্যায়ে আছে, বুঝছো? ঠিক আছে। এখন এখান থেকে তুমি পড়বা যে হচ্ছে এর গড় ব্যাস, স্থূলতা, এগুলো এই গড় ব্যাসটা পড়তে পারো, গড় ব্যাসটা একটু দেখতে পারো, আর অন্যগুলো একটু পড়ার দরকার নেই, সমস্যা নেই। বিভিন্ন বয়সের মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে, অর্থাৎ এখানে দেখো লোহিত রক্ত কণিকার মানগুলো দেওয়া আছে, অর্থাৎ কত কত থাকতে পারে। ভ্রূণ দেহে ৮০ থেকে ৯০ লাখ, শিশুর দেহে ৬০ থেকে ৭০ লাখ, পূর্ণবয়স্ক পুরুষে হচ্ছে ৫০ থেকে ৫৪ লাখ, স্ত্রী দেহ হচ্ছে ৪৪ থেকে ৪৯ লাখ। আসলে এগুলো ভ্যারি করে, অর্থাৎ ৪৪ থেকে ৪৯ লাখ যে হবেই এর কোনো মানে না, এটা ফিক্সড কোনো ভ্যালু না। এজন্য এগুলো যেহেতু ফিক্সড কোনো ভ্যালু না, এটা আসার সম্ভাবনা অনেকাংশেই কম, কিন্তু তবুও তোমরা কি দেখে রাখবা এগুলো বিষয়। বিভিন্ন কারণে কি হয়, লোহিত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়। যেমন হচ্ছে তুমি যদি পাহাড়ে উঠতে চাও তখন কি হবে, লোহিত রক্তকণিকার পরিমাণ বেড়ে যাবে, এই হলো বিষয়। দেখো, লিঙ্গ ও বয়স ভেদে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক মাত্রার নিচে থাকলে, ধরো তোমার হিমোগ্লোবিনের পরিমাণ যতটুকু থাকার কথা তার থেকে কম আছে, তখন তাকে কি বলা হবে? রক্তাল্পতা বা অ্যানিমিয়া, বুঝছো? আর যদি বেশি থাকে তাহলে তখন তাকে বলা হয় পলিসাইথেমিয়া। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? খুবই গুরুত্বপূর্ণ, ১২০ দিন। এবং লোহিত রক্তকণিকা কই থেকে তৈরি হয়? স্টেম কোষ, মানে অস্থিমজ্জার স্টেম কোষ থেকে তৈরি হবে। বোন ম্যারোর স্টেম কোষ থেকে তৈরি হয় হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা। ঠিক আছে। এখানে দেখো বলছে যে রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে নতুন লোহিত রক্তকণিকার সৃষ্টি হয়। কখন কখন তৈরি হয়? রক্তপাত হইলে, উচ্চ স্থানে অবস্থান, তারপরে হচ্ছে ব্যায়াম, অস্থিমজ্জার ক্ষতি ইত্যাদির কারণে কি হতে পারে? তোমার হিমোগ্লোবিন সহ বিভিন্ন কারণে অক্সিজেন মাত্রা কমে যায়। অক্সিজেন মাত্রা অবশ্যই কমে যাবে, পাহাড়ে উঠতে গেলে অক্সিজেন মাত্রা কমে যাবে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে। তো এটা যদি কমে যায় তখন আমাদের কিডনি এটা খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারে, শনাক্ত করতে পারে। তখন ও করবে কি, কিডনি যেটা করে সেটা হচ্ছে কিডনিতে একটা হরমোন তৈরি হয় যার নাম হলো এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন করবে কি, ডিরেক্টলি হচ্ছে তোমার বোন ম্যারোতে কাজ করতে পারে। ও ডিরেক্টলি বোন ম্যারোতে কাজ করে, অর্থাৎ বোন ম্যারোতে স্টিমুলেট করবে, যেন কি করে, অধিক পরিমাণে লোহিত রক্তকণিকা তৈরি করে। যখন অধিক পরিমাণে লোহিত রক্তকণিকা তৈরি করবে তখন ওই কম অক্সিজেনটাই কি খুব দ্রুত টিস্যুতে চলে যাবে। এজন্য কি হবে, হাইপক্সিয়া থেকে বাঁচা যাবে। হাইপক্সিয়া হচ্ছে টিস্যু লেভেলে অক্সিজেন কমে যাওয়া, হাইপক্সিয়া। টিস্যু লেভেলে অক্সিজেন কমে গেলে এটাকে বলা হয় হাইপক্সিয়া। হাইপক্সিয়া, হাইপক্সিয়া, এটা মনে রাখতে পারো। ঠিক আছে। এবং এই যে এরিথ্রোসাইট সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? এরিথ্রোপয়েসিস। এটা কিন্তু বলছিলাম। রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় হেমাটোপয়েসিস এবং এইথ্রোসাইট সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপয়েসিস। এবং লোহিত রক্তকণিকায় কত পার্সেন্ট কি থাকে এটা তোমরা এভাবে একটু মনে রাখতে পারো যে পানি থাকে ৬০ থেকে ৭০, আর কঠিন পদার্থ থাকে ৩০ থেকে ৪০। কঠিন পদার্থের ভিতরে ৯০% কি হিমোগ্লোবিন। আচ্ছা, হিমোগ্লোবিনের ভিতরে কি কি অংশ আছে? হিম এবং গ্লোবিন, তাই না? হিম অংশ হচ্ছে কি ফেরাস বেস, অর্থাৎ হচ্ছে আয়রন বেসড, এবং হচ্ছে গ্লোবিন যেটা আছে এটা হচ্ছে প্রোটিন। দেখো, প্রতি অণু হিমোগ্লোবিনের সাথে হিম নামক একটা লৌহ রঞ্জক ধারণকারী রঞ্জক, যেটা বলছিলাম হিম বেসড অর্থাৎ ফেরাস বেসড, এবং আরেকটা হলো গ্লোবিন নামক প্রোটিন সমন্বয়ে গঠিত। হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষে দেওয়া আছে, স্ত্রীতে দেওয়া আছে, এগুলো একটু দেখে রাখতে পারো। এগুলো ৪টি পলিপেপটাইড চেনের সাথে একটি হিম গ্রুপ যুক্ত থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বলবে যে হিমোগ্লোবিনে ৪টি পলিপেপটাইড চেনের সাথে কয়টা হিম গ্রুপ যুক্ত থাকে? কয়টা? একটা। তাহলে একটা হিম গ্রুপের সাথে কয়টা পলিপেপটাইড চেন যুক্ত থাকবে? এটা কিন্তু পড়তে হবে খুব ভালোভাবে। কয়টি? ৪টি। আচ্ছা। এবং হিমের জন্য কি হয়? রক্ত লাল হয়। লোহিত রক্তকণিকার কাজ, এখান থেকে পড়বা যে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন তৈরি করার জন্য এটা কাজ করে, অর্থাৎ অক্সিজেনকে তোমার টিস্যু লেভেলে নিয়ে যাওয়ার জন্য এটা কাজ করে। আবার তুমি যে এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে টিস্যুতে, সেই কার্বন ডাইঅক্সাইডকে এটা ব্যাক করানোর জন্য, ফুসফুসে ব্যাক করানোর জন্য এটা কি কাজ করবে? এটা রক্তের ঘনত্ব সান্দ্রতা রক্ষা করবে। তারপরে হচ্ছে বাফার রূপে কাজ করে, অর্থাৎ অম্ল এবং ক্ষারের সাম্যতা রক্ষা করে। এই যে প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে যা ব্লাড গ্রুপ নির্ণয়ে সহায়তা করে, বুঝছো? এটা মনে রাখবা। লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন থাকে যেটা কিনা ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে কাজ করা হয়। তোমরা হচ্ছে এবিও রক্তের গ্রুপে পড়ে থাকবা, এবিও রক্তের গ্রুপ, অর্থাৎ এটা আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার, এবং উনি শুধুমাত্র এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে এই ব্লাড গ্রুপটা আবিষ্কার করছিলেন। আচ্ছা, এবং বলছে এখানে দেখো এসব কণিকা রক্তে রুবিন এবং বিলিভার্ডিন তৈরি করে। হ্যাঁ, এই যে তোমার হচ্ছে
লোহিত রক্তকণিকা আছে, সেই লোহিত রক্তকণিকার বিভিন্ন উপাদান এগুলো যখন ডিস্ট্রাকশন হয় অর্থাৎ ভেঙে যায় তখন এটা তৈরি করে এই যে এগুলো দেখতেছো বিলিরুবিন এবং বিলিভার্ডিন, এগুলো কিন্তু আসলে বর্জ্য পদার্থ, এগুলো তৈরি করে। লোহিত রক্তকণিকা এনজাইম রূপী নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, এইটা লাইনটা গুরুত্বপূর্ণ। এনজাইম রূপী নাইট্রিক অক্সাইড উৎপাদন করতে পারে যা এন্ডোথেলিয়াল কোষের এল আর্জিনিনের মতো কাজ করে। রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র তোমরা পড়ে থাকবা, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, যেটা কিনা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে। তো এই সিস্টেমের এল আর্জিনিনের মতো কাজ করে এই যে লোহিত রক্তকণিকা এনজাইম রূপী নাইট্রিক অক্সাইড। এটা দাগাও, এরা হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে যা রক্তনালী সংকোচনের জন্য সংকেত প্রদান করে। অর্থাৎ তোমার যে রক্তনালী আছে ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেল তোমার হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে রিল্যাক্সেশন করে, অনেক সময় কি ডাইলিউশন মানে দেখা যাচ্ছে ডাইলেট করতেছে বা হচ্ছে রিল্যাক্স করতেছে, তাই না, কন্ট্রাক্ট করতেছে বা রিল্যাক্স করতেছে। তো এই হাইড্রোজেন সালফাইড যেটা আছে এই গ্যাস যদি উৎপাদন হয় তখন কি হবে, রক্তনালীগুলো সংকোচন হবে অর্থাৎ কন্ট্রাক্ট করবে, এটা মনে রাখতে হবে। অনাক্রমতা সারা বা ইমিউন রেসপন্সে কাজ করে। তোমরা যারা হচ্ছে দেহের প্রতিরক্ষা পড়ে আসছো তারা দেখবা যে ইমিউনিটি সিস্টেমের কিন্তু অনেক ভাগ আছে। প্রথমে প্রাথমিক স্তর আছে, তারপর হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এরকম অনেক স্তর পার করার পরে কি হয়, একটা জীবাণু সংক্রমণক্ষম হয়। আচ্ছা ঠিক আছে, শ্বেত রক্তকণিকায় আসো। শ্বেত রক্তকণিকাকে বলা হচ্ছে দেখো ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক, ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। এবং শ্বেত মানে কি সাদা, তাই না, এগুলোকে বলা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত বড় কোষ, হিমোগ্লোবিন বিহীন। হিমোগ্লোবিন বিহীন বলে এটাকে কি বলা হচ্ছে, সাদা, কোনো রঞ্জক থাকে না, এই জন্য কি বলা হচ্ছে সাদা শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, এবং এরা কি করে, ফ্যাগোসাইটোসিস করতে পারে। কিন্তু ফ্যাগোসাইটোসিস মানে কি, যে প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে, এই যে ডব্লিউবিসি যেটা আছে সেটা যে প্রক্রিয়ায় জীবাণু ধ্বংসগ্রহণ করবে সেটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, মানুষের শ্বেত রক্তকণিকা কি হয়, আকারবিহীন হয়ে থাকে। মানটা মনে রাখবা কতটুকু থাকে, 4 থেকে 11,000। ঠিক আছে, লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার গড় অনুপাত কত, এটা আমাদের মনে রাখতে হবে, 6:1। কোথাও কিন্তু এটা 7:1 পাইতে পারো। তো 6:1 এবং 7:1 এই দুইটার ভিতরে যেটা অ্যান্সার থাকবে সেটা দিবা। এবং যদি দেখা যায় যে হচ্ছে দুইটাই আছে তখন কি দিবা, 6:1 দিবা, কারণ তোমাদের বইয়ে যেহেতু আছে ওইটা দিবা। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট মেইনলি 7:1। রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে যদি বেশি থাকে এটাকে বলা হয় লিউকোসাইটোসিস। সাইটোসিস মানে বুঝবাতে বেশি, আবার যদি পিনিয়া হয় এটা মানে হচ্ছে কম। তাহলে শ্বেত রক্তকণিকা যদি বেশি থাকে তার নাম হচ্ছে কি লিউকোসাইটোসিস, যদি কম থাকে তাকে বলা হয় কি লিউকোপিনিয়া। আচ্ছা, এবং এইটা একটা রোগ আছে, একটা হচ্ছে ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া রোগ। এই রোগের ক্ষেত্রে কি হয়, শ্বেত রক্তকণিকার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এবং কারোর মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া শ্বেত রক্তকণিকা তো আমাদের কি করে, শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাতে সাহায্য করে, তাহলে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে গেল তো খুব ভালো, তাহলে এটা আবার ব্লাড ক্যান্সার তৈরি করতেছে কিভাবে, এটা কিন্তু কোশ্চেন থাকতে পারে, অনেকের কোশ্চেন থাকতে পারে। তো দেখি তো এটার অ্যান্সার কারো জানা আছে কিনা, দেখি বলো তো। শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে গেলে কেন খারাপ, যদি তোমার স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে কেন খারাপ, এটা কি বলতে পারবা কেন খারাপ? শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে এটা কেন খারাপ হবে? উপকারী ব্যাকটেরিয়াও মেরে ফেলবে মেবি, হ্যাঁ না, উপকারী ব্যাকটেরিয়া মেরে ফেলবে না এরকম না। এমন না যে শ্বেত রক্তকণিকার পরিমাণ যখন বেড়ে যাবে ও ওর নিজস্ব কাজ করবে, এমন না। ও ওর নিজস্ব কাজ কি হচ্ছে, তোমার যেগুলো হচ্ছে জীবাণু আছে সেগুলোকে ধ্বংস করা, তাই না। তো ও ওর নিজস্ব কাজ করবে এমন না। শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যাওয়া মানে এখানে বোঝাচ্ছে তোমার যখন স্টেম কোষ, বোন ম্যারো স্টেম কোষ যখন আক্রান্ত হবে তখন কি তোমার মনে হয় যে শ্বেত রক্তকণিকা যেটা আছে সেটা স্বাভাবিক শ্বেত রক্তকণিকা হবে? সেটা কিন্তু স্বাভাবিক শ্বেত রক্তকণিকা হবে না। এবং এই রোগের ক্ষেত্রে, লিউকেমিয়া রোগের ক্ষেত্রে এটা এফেক্ট করে হচ্ছে তোমার বোন ম্যারো থেকে। এই জন্য দেখবা যে যারা হচ্ছে বড় লোক, দেখা যাচ্ছে ধরো হাই ফ্যামিলি থেকে আসছে, তাদের যদি কোনো সময় দেখা যায় যে হচ্ছে লিউকেমিয়া হয়েছে তখন এদেরকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের জন্য বলা হয়, যেটা কিনা খুবই
দেখা যাচ্ছে ব্যয় সাপেক্ষ, প্রায় 55 থেকে 60 লাখ টাকার মতো লাগবে যদি প্রপার বোন ট্রান্সপ্লান্টেশন করতে চায়, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে চায়। ঠিক আছে, এখন আসো সামনের দিকে আগাই। শ্বেত রক্তকণিকাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দানাবিহীন আর একটা হলো দানাবিহীন বা গ্রানুলোসাইট, আর একটা হলো দানাদার বা গ্রানুলোসাইট। আচ্ছা, এখানে দানাবিহীনের ভিতরে দেখো দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা কি মনোসাইট এবং লিম্ফোসাইট। মনোসাইট, মনোসাইট এটা মনে রাখবা যে সাইট মানে কি, সাইট, সাইট মানে কিন্তু সেল, তাই না? এটা হলো সেল, কিন্তু এটা এভাবে মনে রাখতাম যে মনোসাইট মানে এর নিউক্লিয়াসটা ছোট, বুঝছো, এবং এর কিন্তু সেলটা বড় হয় আলটিমেটলি, বুঝছো, এলো বিষয়। এবং এটা দেখতে কেমন হয়? বয়বৃদ্ধির সাথে সাথে বৃক্কের মতো বা ঘোড়ার খুরের মতো দেখা যায়, এটা অনেক গুরুত্বপূর্ণ। মনোসাইট দেখতে কেমন? ঘোড়ার খুরের মতো। এবং আয়ুষ্কালটা মনে রাখতে হবে 2 থেকে 5 দিন। কত পার্সেন্ট থাকে এটা খুব একটা আসে না, তবে মনে রাখতে পারো। লিম্ফোসাইট, লিম্ফোসাইটের ক্ষেত্রে সেম কথা, আয়ুষ্কাল কত এটা মনে রাখতে হবে, 7 দিন। ঠিক আছে, এবং এই যে লিম্ফোসাইটের ভিতরে 3 ধরনের লিম্ফোসাইট আছে, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এবং এনকে ন্যাচারাল কিলার সেল। টি লিম্ফোসাইট যেটা আছে এইটা দেখো থাইমাস গ্রন্থির থাইমোসাইটস থেকে সৃষ্টি হয়, থাইমাস থেকে তৈরি হয় টি লিম্ফোসাইট। টি ফর থাইমাস, টি থেকে আসে থাইমাস, থাইমাস থেকে আসে কি টি লিম্ফোসাইট, এইরকম ভাবে মনে রাখতে পারো। এবং যেটা সেল মেডিয়েটেড ইমিউনিটি অর্থাৎ কোষ মাধ্যম অনাক্রমতা তৈরি করে। 2 ধরনের অনাক্রমতা আছে, অর্থাৎ ইমিউনিটি 2 ধরনের হয়, একটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি আর একটা হলো হিউমারাল ইমিউনিটি। যেখানে হিউমারাল হচ্ছে রসের মাধ্যমে, যেমন হচ্ছে তোমার ধরো রক্তরস, রক্তরস যেটা ইমিউনিটি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে হিউমারাল ইমিউনিটি। আর যেটা যদি কোষ নির্ভর ইমিউনিটি হয় তখন তাকে বলা হচ্ছে, সেটা করে কোনটা? টি লিম্ফোসাইট, এটা মনে রাখবা। এই যে দেখো রক্ত মাধ্যম অনাক্রমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বি লিম্ফোসাইট, বুঝছো, অস্থিমজ্জা হেমাটোপয়েটিক মাতৃকোষ থেকে এটা তৈরি হয় বি লিম্ফোসাইট। মানে বি লিম্ফোসাইট যেটা আছে এটা তৈরি হয় বোন ম্যারো থেকে, এবং টি লিম্ফোসাইট তৈরি হয় কি থাইমাস গ্ল্যান্ড থেকে, এটা মনে রাখতে হবে। এনকে সেল ন্যাচারাল কিলার সেল, এখানে দেহের 20 থেকে 40% শ্বেত রক্তকণিকায় কি লিম্ফোসাইট, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, দানাদার বা গ্রানুলোসাইট, যেখানে দানা আছে গ্রানুলোসাইট দানাদার, আর গ্রানুলোসাইট এ মানে কি নাই, তার মানে দানা নাই, আর এখানে হচ্ছে গ্রানুলোসাইট মানে কি দানাদার। এখানে দেখো দানাগুলো লিশম্যান রঞ্জকে বিভিন্ন ভাবে রঞ্জিত হয়, এবং এটার উপর ভাগ করে 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো নিউট্রোফিল, আরেকটা হলো ইওসিনোফিল এবং আরেকটা হলো কি বেসোফিল। ঠিক আছে, এখানে সঞ্চালনরত রক্তের কত পার্সেন্ট নিউট্রোফিল বলা হচ্ছে? 40 থেকে 60%। এবং নিউট্রোফিল কয় খণ্ড হয়, কয় খণ্ড বিশিষ্ট হয়? 2 থেকে 5 খণ্ড, এটা কিন্তু মনে রাখবা। আয়ুষ্কাল হচ্ছে কত? 2 থেকে 5 দিন। ঠিক আছে, এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই যে দেখো ডায়াপেডিসিস, ডায়াপেডিসিস দেখো এখানে বলা আছে যে নিউট্রোফিল অ্যামোবায়েড চলনে সক্ষম এবং সংকুচিত হয়ে কৈশিক চালিকা প্রাচীরে কণিকার চেয়ে ছোট ছিদ্র ভেদ করে টিস্যুতে ও সংক্রমণ স্থলে উপস্থিত হতে পারে, এটাকে বলা হচ্ছে কি ডায়াপেটিসিস। এই বিষয় মনে রাখতে হবে, অর্থাৎ ডায়াপেটিসিস প্রক্রিয়া কোথায় ঘটে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল নাকি মনোসাইট, এরকম দিয়ে দিল ধরো, তাহলে কোথায় হবে ডায়াপেটিসিস? নিউট্রোফিলে। ইওসিনোফিল, এখানে মনে রাখবা এটা ইওসিন রঞ্জকে লাল বর্ণ ধারণ করে, 2 থেকে 4%, এটা একটু মনে রাখবা। এবং এরা অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, নিচের কোনটি অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে? ইওসিনোফিল, বুঝছো, এটা মনে রাখতে হবে। বেসোফিল দেখো, বেসোফিল কি? বেসোফিল হচ্ছে সবচেয়ে কম অংশ থাকে হচ্ছে বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিলের ভিতরে বেসোফিলই সবচেয়ে কম, এবং এর সাইটোপ্লাজম দানাযুক্ত এবং অপেক্ষাকৃত ক্ষারধর্মী, এটা পড়তে হবে না। এবং এই ক্ষারা সত্ত্বেও এরা নীল বর্ণ ধারণ করে, এটা পড়তে হবে। এবং এরা 2 খণ্ডক বিশিষ্ট, কয় খণ্ডক বিশিষ্ট? 2 খণ্ডক বিশিষ্ট। আয়ুষ্কাল কত? এটা মনে রাখবা। এবং এর কাজ কি? এরা হিস্টামিন ক্ষরণ করে, হিস্টামিন নিঃসরণ করে এবং হেপারিন নিঃসরণ করে। হেপারিন কি? হেপারিন হচ্ছে রক্ত অ্যান্টিকোয়াগুলেন্ট, অর্থাৎ অ্যান্টিকোয়াগুলেন্ট, কোয়াগুলেন্ট মানে কি যেগুলো রক্ত জমাট বাঁধায়, আর অ্যান্টি মানে কি তার মানে রক্ত জমাট বাঁধতে দিবে না। এই হেপারিন হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। অনেকগুলো অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট আছে এবং হচ্ছে তোমার হচ্ছে আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্টও কিন্তু আছে, যেগুলো ল্যাবরেটরিতে তৈরি করা হয়। এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। শ্বেত রক্তকণিকার কাজ, শ্বেত রক্তকণিকা কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, তারপরে হচ্ছে এই যে লিম্ফোসাইট গুলো অ্যান্টিবডি সৃষ্টি করে, তারপরে এই যে পড়লাম আমরা বেসোফিল কি হেপারিন তৈরি করে, তারপরে হচ্ছে হিস্টামিন তৈরি করে কি এই যে বেসোফিল, তাই না? ঠিক আছে, অনুচক্রিকা প্লেটলেট তৈরি হয় কোথা থেকে? খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অস্থিমজ্জার মেগাকারিওসাইট কোষ থেকে তৈরি হয় কি এই যে প্লেটলেট বা থ্রোম্বোসাইট, এটা মনে রাখতে হবে কিন্তু।
আচ্ছা, এখানে এটা মনে রাখবা যে অনুচক্রিকার ঝিল্লিতে অবস্থিত গ্লাইকোপ্রোটিন রক্তবাহিকার ক্ষতস্থানে বিশেষ এন্ডোথেলিয়াম যুক্ত হয় এবং এখান থেকে ফসফোলিপিড নির্গত হয়, যার ফলে কি হয়, রক্ত ত্বরান্বিত হওয়া, রক্ত যে জমাট বাঁধা এটা ত্বরান্বিত হয়। বুঝছো? আচ্ছা, অনুচক্রিকার কাজ এগুলো বলবো। প্লেটলেট প্লাক তৈরি হয়, তারপর হচ্ছে ক্লটিং ফ্যাক্টর সৃষ্টি করতে সাহায্য করে এ, তারপর হচ্ছে গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপর সেরাটোনিন, দেখো এটা গুরুত্বপূর্ণ। সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে। অর্থাৎ এ একটা কাজ করবে, সেটা হচ্ছে যেন সেরাটোনিন ক্ষরণ হয়, এই কাজটা করবে। এবং সেরাটোনিন যখন ক্ষরণ হবে ও রক্তবাহিকাকে সংকুচিত করতে সহায়তা করবে, এবং রক্তবাহিকা যদি কন্ট্রাক্ট করে আস্তে আস্তে কিন্তু কি হয়ে যাবে, রক্তটা জমাট বাঁধা শুরু হবে। বুঝছো? এখানে বলা হয়েছে রক্ত কণিকাগুলোকে কেন রক্তকোষ বলা হয় না, এটা একটু তোমরা রিডিং করে নিবা। এটা কিন্তু খ নাম্বারে আসে, এমসিকিউতে এটা আসবে না, খ নাম্বারে আসে। এটা কি করে নিবা, রিডিং করে নিবা। বুঝছো? কারণ এটা এভাবে মনে রাখতে পারো যে রক্ত কণিকাগুলোকে রক্তকোষ কেন বলা হয় না। কোষ যেগুলো আছে এগুলো হচ্ছে প্রি এক্সিস্টিং সেল থেকে তৈরি হয়, অর্থাৎ পূর্ববর্তী কোষ থেকে তৈরি হয়। কি কোন কোন বিভাজনের মাধ্যমে তৈরি হবে, মাইটোসিস বিভাজনের মাধ্যমে। পূর্ববর্তী কোষ থেকে পরবর্তী একটা কোষ তৈরি হলো। কিন্তু তোমার এই যে দেখো আমাদের যে রক্তকোষ, সেটা কি কোনো পূর্ববর্তী রক্তকোষ থেকে তৈরি হয় না, সেটা তৈরি হয় কোথায়, বোন ম্যারোতে, অর্থাৎ অস্থি মজ্জায়, তাই না? তার মানে এটা প্রি এক্সিস্টিং সেল থেকে তৈরি হলো না, এবং সেলের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কিন্তু এটা মানলো না, এই জন্য এটাকে কি বলা হয় না, সেল বলা হয় না। এখান থেকে চার্টে কি পড়বা, লোহিত রক্তকণিকার হচ্ছে এই যে আয়ুষ্কালটা পড়বা, তারপর হচ্ছে মনোসাইট, এগুলোর আয়ুষ্কালটা খুব গুরুত্বপূর্ণ, এই আয়ুষ্কালটা তোমার পড়তেই হবে। এবং নিউট্রোফিল কয় খণ্ড, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। দেখো এই যে নিউট্রোফিল দেখতেছ না, 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট, এটা মনে রাখবা। সংখ্যা মোনোসাইটের কত, লিম্ফোসাইটের কত, নিউট্রোফিলের কত, এভাবে মনে রাখার কোনো দরকার নাই। এভাবে মনে রাখবা লোহিত রক্তকণিকার কত, তারপর শ্বেত রক্তকণিকার কত, 4 থেকে 10,000 বা 11,000, এবং অনুচক্রিকার কত, অনুচক্রিকার কত 1.5 থেকে 2 লাখ, বা 1.5 থেকে এখানে বলা আছে 4 লাখ, তাহলে তোমার 4 লাখই মনে রাখবা, 1.5 থেকে 4 লাখ। আচ্ছা, কোন রোগের কারণে অনুচক্রিকার পরিমাণ কমে যায়, অনুচক্রিকার পরিমাণ কমে যায় কোন রোগের কারণে? একটা ভাইরাসের সংক্রমণে অনুচক্রিকার পরিমাণ কমে যায়, দেখি বলতে পারবা কোনটা, বলো দেখি। একটা ভাইরাসের কারণে অনুচক্রিকার পরিমাণ খুব বেশি পরিমাণে কমে যায়, এবং একটা শক সিনড্রোম দেখা যায়। দেখি বলতে পারবে এটা? ডেঙ্গু, রিফাত হাসান, খুবই সুন্দর। ডেঙ্গু, ডেঙ্গু ভাইরাসের কারণে কি হয়, ডেঙ্গু হেমোরেজিক শক, তোমরা নাম শুনছো, ডেঙ্গু হেমোরেজিক শক এবং হেমো কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন কমে যাবে, হেমো কনসেন্ট্রেশন ব্লাডের কনসেন্ট্রেশনটাই কমে যাবে। এটা কোথায় হয়, তার মানে অনুচক্রিকার কমতির কারণে। অনুচক্রিকা কমতি হয় তার মানে কোন ভাইরাসে, কোন ভাইরাসের সংক্রমণে, ডেঙ্গি ভাইরাসের সংক্রমণে, অর্থাৎ ডেঙ্গু রোগের কারণে, তাই না? এই হচ্ছে। এবং অনেক সময় যখন ধরো এইটার পরিমাণ, অনুচক্রিকার পরিমাণ খুব বেশি পরিমাণে কমে যাবে, তখন কিন্তু প্লাজমা থেরাপিও দিতে হয়, অর্থাৎ বাইরে থেকে যেন ও রক্তটা পায় এইটার ব্যবস্থাও করতে হয়। ঠিক আছে, শ্বেত রক্তকণিকার পরিমাণ বললাম 4 থেকে 11,000, এটা একটু মনে রাখবা। অনুচক্রিকার পরিমাণ এটা একটু দেখবা। তারপর হচ্ছে লোহিত রক্তকণিকার পরিমাণ এটা, এবং এটা আয়ুষ্কাল গুলো তো অবশ্যই মারাত্মক গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, কাজগুলো রক্ত চঞ্চল করে কোনটা, রোগ প্রতিরোধ করে, ব্রড লাইনে যদি বলে তাহলে রক্ত চঞ্চল করে অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা হচ্ছে রোগ প্রতিরোধ করে, অক্সিজেন পরিবহন করে কোনটা, লোহিত রক্তকণিকা, এটা মনে রাখবা। এখন দেখো রক্ত জমাট বাঁধা বা তঞ্চন, রক্ত জমাট বাঁধা বা তঞ্চন যেটা আছে, এটা 13 ধরনের ক্লটিং ফ্যাক্টরের কারণে হয়ে থাকে। বুঝছো? এখন এই যে 13টা ক্লটিং ফ্যাক্টর, এই 13টাই কি তোমাদের মুখস্থ রাখতে হবে না, প্রথম 4টা ভালোভাবে মুখস্থ রাখলেই হবে। তবে তোমরা চাইলে 13টাও মুখস্থ রাখতে পারো। এভাবে মুখস্থ রাখবা, ফুল পরে টুক করে, লও সবাই এক করে, শার্ট পরে হও ফুল বাবু। দেখো ফুল, এটা লিখে নিতে পারো, ফুল পরে, ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে, লও সবাই, লও সবাই এক করে, ফুল পরে টুপ করে, লও সবাই এক করে, শার্ট পরে হও ফুল বাবু। শার্ট, শার্ট পরে, শার্ট পরে হও ফুল বাবু, শার্ট পরে হও কি ফুল বাবু।
এটা এভাবে মনে রাখতে পারো। দেখো ফুল পরে, ফুলতে মানে কি ফাইব্রিনোজেন, পরেতে কি প্রথমবিন, তারপর টু থ্রম্বোপ্লাস্টিন, এবং এই যে কে তে ক্যালসিয়াম 2+, পরে ক্যালসিয়াম 2+, তার মানে 1 2 3 4 গেল। এখন দেখো ল্যাবাইল ফ্যাক্টর বা প্রো অ্যাক্সেলারিন নাম দিছে 5 নাম্বার। এখন এরপরে এটা মনে রাখবা না, প্রো অ্যাক্সেলারিনের পরে বুঝবা যে অ্যাক্সেলারিন বা ল্যাবাইল ফ্যাক্টর বা প্রো অ্যাক্সেলারিন যেটা আছে এরপরেই হচ্ছে অ্যাক্সেলারিন, এটা না। এটা হচ্ছে তার মানে 5 6, 5 এর পরে 6 যেটা আছে এটা তুমি মুখস্থই রাখলা। 7 যেটা আছে এটা হলো 7 সবাই, এটা কি তার মানে সাথে হচ্ছে স্টেবল ফ্যাক্টর বা প্রো কনভার্টিনও বলা হয়। তারপর হচ্ছে 1 করে মানে কি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এটা, আচ্ছা দেখি বলো তো এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর যেটা আছে, এবং 8 নাম্বার হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এবং দেখো পরেরটা দেখো 1 করে, করেতে হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, তারপর 60 হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর, 60 পরেতে কি প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট, বুঝছো, বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্টও বলা হয়। প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কি অ্যান্টিসিডেন্টও বলা হয়। আচ্ছা এখন কথা হলো এই আশা করি এগুলো হচ্ছে তোমার লিখে নিছো। তো কথা হচ্ছে দেখো প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্টও বললাম, তাহলে কি তারপর এগুলো আছে হ্যাগম্যান ফ্যাক্টর, 60 পরে হও ফুল বাবু হও, ওতে কি হ্যাগম্যান ফ্যাক্টর, ফুল বাবুতে কি ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এখন আমাকে বলো তো দেখি এই যে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এবং ক্রিসমাস ফ্যাক্টর এই দুইটার ফ্যাক্টরের ডিফেক্টের কারণে কোন রোগ হইতে পারে? এই দুইটার ডিফেক্টের কারণে কোন রোগ হবে এটা বলো তো দেখি। কোন রোগ হবে দেখি বলো। এখানে কমেন্ট শো করতেছে না। আচ্ছা দাঁড়া আমি একটু গ্রুপে চেক দিয়ে নেই কে কি কমেন্ট করতেছো। হিমোফিলিয়া, মনোয়ারুল ইসলাম, খুবই সুন্দর। এই যে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ এবং হচ্ছে এই যে ক্রিসমাস ফ্যাক্টর এই দুইটার কারণে কি হয় হচ্ছে হিমোফিলিয়া। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ এটার কারণে হয় হিমোফিলিয়া এ, এবং অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি এটার কারণে হয় হিমোফিলিয়া বি, বুঝছো এই বিষয়। ঠিক আছে তারপরে দেখো স্টুয়ার্ট ফ্যাক্টর, এগুলোর নাম তো এগুলোর নাম শুধু জানলে হবে, এই চারটা হচ্ছে মাস্ট, ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন এবং কি ক্যালসিয়াম 2+, এটা কিন্তু মাস্ট। এখানে এটা মনে রাখতে পারো যে প্রথমবিন যেটা আছে সেটা হচ্ছে ভিটামিন কে এর উপস্থিতিতে যকৃত সংশ্লেষিত হয়, আচ্ছা এটা মনে রাখতে পারো। আসতে পারে, এটা কিন্তু আসতেই পারে যে প্রথমবিন কোন ভিটামিনের উপস্থিতিতে যকৃত সংশ্লেষিত হয়, ভালো একটা কোশ্চেন হইতে পারে না, ভিটামিন কে এর উপস্থিতিতে, এটা মনে রাখবা। রক্ততঞ্চন পদ্ধতি, রক্ততঞ্চন পদ্ধতিতে আসো, সেখানে বলা আছে রক্ত যে তুমি তঞ্চন হবে সেটার প্রক্রিয়ার নাম কি, সেটা হচ্ছে হিমোস্ট্যাসিস। রক্ততঞ্চন প্রক্রিয়ার নাম হচ্ছে হিমোস্ট্যাসিস, এটা মনে রাখতে হবে। ঠিক আছে এখানে প্রক্রিয়াগুলো দেওয়া আছে, প্রক্রিয়াগুলো জাস্ট একবার করে রিডিং করে নিবা, একবার করে রিডিং করে নিবা। এখানে সহজ কিছু প্রক্রিয়া দেওয়া আছে, যে প্রথমে ধরো যখন রক্তনালী কেটে যাবে তখন কি হয়, বাইরের বাতাসের সংস্পর্শে আসবে, তখন বাতাসের সংস্পর্শে আসা মানে তখন যে হেপারিনটা আছে সেটা নিষ্ক্রিয় হয়ে যায়, এবং হেপারিন যদি সক্রিয় থাকতো তাহলে কি ও জমাট বাঁধতে দিত না, কিন্তু যখন বাতাস চলে আসবে তখন এটা সক্রিয় হয়ে যাবে এবং এই কি রক্ত জমাট বাঁধতে তখন দিবে, এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে সেই কাজটা করবে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, এবং ওই জায়গা থেকে দেখা যায় থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হবে, এবং এই থ্রোম্বোপ্লাস্টিন যেটা আছে সেটা ক্যালসিয়াম 2+ এর সহায়তায় ও প্রথমবিনকে, নিষ্ক্রিয় প্রথমবিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। কথা হলো নিষ্ক্রিয় অবস্থায় সবগুলাই কিন্তু প্রো আছে, বুঝছো, বা প এইরকম শব্দ পাবা, যেমন ধরো পেপসিনোজেন, তাই না, পেপসিনোজেন, জেন যদি পাও তার মানে সেটা কি হবে নিষ্ক্রিয়, এবং সক্রিয় হবে পেপসিন। আবার হচ্ছে প্রো যদি থাকে সেটাও নিষ্ক্রিয়, যেমন প্রোরেনিন, তাই না, এটা নিষ্ক্রিয়, এবং সক্রিয় ফর্ম কি রেনিন। প্রথমবিন এটা কি নিষ্ক্রিয় ফর্ম, এবং এটার সক্রিয় ফর্ম কি হবে থ্রম্বিন, এটা হলো বিষয়।
ঠিক আছে। এবং এই সক্রিয় থ্রম্বিন কি হবে, রক্তরসের ফাইব্রিনোজেন প্রোটিনকে প্রথমে চিকন সুতার মতো ফাইব্রিন মনোমারে পরিণত করবে, দেন ফাইব্রিন পলিমারে পরিণত করবে। এই ধাপগুলো খুব সহজেই কিন্তু তুমি পড়লে এগুলো বুঝে যাবা, এগুলো বিষয়। এখানে রক্ততঞ্চন কাল কত সেটা মনে রাখতে হবে। মানুষের স্বাভাবিক রক্ততঞ্চন কাল হচ্ছে 4 থেকে 5 মিনিট, কিন্তু এই যে বিভিন্ন রোগের কারণে, এই যে দেখো হিমোফিলিয়া রোগের কারণে এবং যে ফ্যাক্টর 8 এবং 9 এর কারণে, অর্থাৎ তোমার হচ্ছে হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি হয়, অর্থাৎ ক্রিসমাস ফ্যাক্টরের কারণে কি হবে, হিমোফিলিয়া বি, এবং হচ্ছে অ্যান্টি হিমোফিলিক তোমার হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের কারণে কি হবে, হিমোফিলিয়া। এবং এই যে মহারানী ভিক্টোরিয়ার এই রোগ ছিল এবং তার মাধ্যমে রাজ পরিবারের রোগটি ছড়ায়, এটা মনে রাখবা। ঠিক আছে। রক্ততন্ত্রের তাৎপর্য, অর্থাৎ রক্তচঞ্চন যদি ভালো মতো না হইতো তখন কি হইতো, রক্তের আয়তন কমে যেত। রক্তের আয়তন যখন কমে যাবে, রক্তের ব্লাড কনসেন্ট্রেশন কমে যাবে। ব্লাড কনসেন্ট্রেশন কমে যাওয়া মানে কি, টিস্যু লেভেলে কিন্তু সেই লেভেলে রক্ত যাবে না, এবং তোমার যদি না যায় তখন কি অক্সিজেনও কম যাবে, এটা হলো বিষয়। এবং রক্তনালীর ভিতরে সাধারণত তঞ্চন হয় না কেন, রক্তনালীর ভিতরে সাধারণত তঞ্চন হয় না 3টা কারণে। একটা হলো এর ভিতরে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা, সেটা এটা খুব গুরুত্বপূর্ণ। হেপারিন নামক ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট আছে যেটা কিনা তোমাকে রক্ত তঞ্চন করতেই দিবে না, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে রক্ত তঞ্চন করার জন্য দরকার তোমার বাতাসের সংস্পর্শে আসা। এখন রক্ত যেটা আছে সেটা কি ক্লোজ সার্কিট বা ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের ভিতর দিয়ে যায়। ক্লোজ সার্কুলেটরি সিস্টেমের ভিতর দিয়ে যাওয়ার কারণে ও কি বাতাসের সংস্পর্শে আসবে কোনো সময়, জীবনেও আসবে না। এই জন্য কি হয় না, রক্ত তঞ্চন হয় না। আরেকটা কারণ সেটা হচ্ছে রক্তের যে গতি সেটা কিন্তু অনেক ভালোই একটা গতিতে কি করে, রক্ত সঞ্চালিত হয়, এবং এই গতিটা অবশ্যই রক্ত তঞ্চনের সহায়ক নয়। এই 3টা কারণ, এটা মনে রাখবে। এটা কিন্তু যারা হচ্ছে এইচএসসি পরীক্ষা দিবা তাদের সিকিউ এর জন্য অনেক প্রয়োজন। সিরাম এবং প্লাজমা, সিরাম কোন ধরনের হয়, এই দেখো এর সিরাম হচ্ছে তঞ্চিত রক্তের তঞ্চন পিণ্ড থেকে নিঃসৃত জলীয় অংশ। অর্থাৎ আমি তোমাকে বলি, ধরো কোন একটা ক্ষততে সেটা হইলো আর কি, ধরো একটা ক্ষত হইলো তোমার হচ্ছে কোন একটা স্কার ফর্মেশন হইলো, বা হচ্ছে তোমার ধরো তোমার কোথাও কেটে গেছে। এখন কেটে যাওয়ার পরে যেটা হবে সেটা সেখানে হচ্ছে আলটিমেটলি রক্ত জমাট বাঁধবে। রক্ত জমাট বাঁধার পরে দেখবা যে কিছু পরিমাণে তরল ওখান থেকে আস্তে আস্তে মানে হচ্ছে বের হয়ে আসবে, বুঝছো, একটু হলুদ টাইপের একটু তরল বের হয়ে চলে আসবে, এটাকে বলা হচ্ছে সিরাম। বুঝছো, এগুলো বিষয়, যেটা কি আসলেও কি রক্তের অংশ না। ঠিক আছে। এখানে মনে রাখবা যে এখানে ফাইব্রিনোজেন থাকে না, সিরামে কোনো থাকে না, ফাইব্রিনোজেন থাকে না, মানে মেইনলি সিরামে সাধারণত যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর এগুলো অনুপস্থিত থাকে। এই যে তঞ্চন ধর্ম উপস্থিত, এখানে হচ্ছে অনুপস্থিত। এখানে সেরাটোনিন বেশি থাকে হচ্ছে সিরামে, সেরাটোনিন কম থাকে হচ্ছে প্লাজমাতে, এটা মনে রাখবা। লসিকা বা লিম্ফ, লসিকা বা লিম্ফের ভিতরে লসিকার উৎপত্তি, এটার ভিতরে জাস্ট পড়বা যে লসিকার বা তোমার হচ্ছে লসিকা গুলো কোথায় থাকে, 2টা কোষ, সেই 2টা কোষের মাঝখানে গ্যাপে যে তোমার হচ্ছে ফ্লুইড থাকবে, সেই ফ্লুইডকে বলা হচ্ছে লসিকা বা লিম্ফ। এখন এই যে কোষের চারদিকে কি থাকে, ইন্টারস্টিশিয়াল তরল, এই ইন্টারস্টিশিয়াল তরল হিসেবে এরা কি কোষের চারদিকে অবস্থান করে। এবং লসিকা উৎপাদনের প্রক্রিয়া কি বলা আছে, লিম্ফোজেনেসিস, এগুলো বিষয়। ঠিক আছে। এখন এই যে লসিকার ভিতরে কতটুকু আছে বিদ্যমান সেটা একটু পড়তে হবে। 94% পানি এবং 6% কঠিন পদার্থ বিদ্যমান লসিকাতে, এটা একটু মনে রাখতে হবে, বুঝছো। এবং এই যে কিছু লসিকা আছে দেখো চর্বিযুক্ত, তুমি যদি খাবার খাও, অনেকে আছে চর্বিযুক্ত খাবার খায়, ফাস্ট ফুডে বেশ ভালো পরিমাণে চর্বি থাকে, তো চর্বিযুক্ত চর্বি আছে এরকম যদি তুমি খাবার খাও তাহলে দেখা যাবে লসিকায় ফ্যাটের পরিমাণ অনেক বেড়ে যায় এবং লসিকা সাদা দুধের মতো দেখা যায়। এই ধরনের লসিকাকে বলা হয় কি, কাইল। এটা মনে রাখতে হবে। লসিকার কাজ শুধুমাত্র হেডিংটা পড়তে পারো, বেশ গুরুত্বপূর্ণ না, জাস্ট হেডিংটা পুরো পড়তে পারো। লসিকা থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখো এই যে লসিকা, ড্যানিশ বিজ্ঞানী ওলাস রাডবেগ এবং থমাস বার্থোলিন সর্বপ্রথম মানুষের লসিকা তন্ত্রের বিবরণ দেন। এই নামটা আসলে গুরুত্বপূর্ণ, এখন পর্যন্ত আসে নাই, তবে যে কোনো সময় চলে আসবে। লসিকা নালী, 2 ধরনের লসিকা নালী থাকে, একটা হচ্ছে অন্তর্মুখী আর একটা হলো কি বহির্মুখী লসিকা নালী। অন্তর্মুখী লসিকা নালী কি, এটা লসিকা গ্রন্থির দিকে হবে, তোমার হচ্ছে পরিবাহিত হবে, এই নালীর মাধ্যমে লসিকা গ্রন্থির দিকে পরিবাহিত হবে, অন্তর্মুখী মানে ভিতরের দিকে, আর বহির্মুখী মানে কি লসিকা গ্রন্থি থেকে বাইরের দিকে যাবে, এই হলো বিষয়, এটা মনে রাখলেই হবে। ডান লসিকা নালী বা রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, তো রাইট লিম্ফ্যাটিক ডাক্ট যেটা আছে এটা 2 ভাগে ভাগ করা, একটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান ভেইন এবং রাইট ইন্টারনাল জুগুলার ভেইন, এটাকে বলা হয়। অর্থাৎ রাইট সাবক্লেভিয়ান ভেইন এবং রাইট অন্তঃজুগুলার ভেইন মানে ইন্টারনাল জুগুলার ভেইন, এই 2টা মিলে তৈরি হয় রাইট
লিম্ফ্যাটিক ভেইন, রাইট লিম্ফ্যাটিক সিস্টেম, অর্থাৎ রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, এটা মনে রাখতে পারো। থোরাসিক লুসিক্যানেল বা থোরাসিক ডাক্ট, থোরাসিক ডাক্ট হচ্ছে আমাদের লেফট সাবক্লেভিয়ান এবং লেফট ইন্টারনাল জুগুলার ভেইন মিলে গঠিত হয় থোরাসিক লুসিক্যানেল, এটা মনে রাখতে হবে। লেফট সাবক্লেভিয়ান ভেইন এবং কি লেফট ইন্টারনাল জুগুলার ভেইন। আচ্ছা ঠিক আছে, এখান থেকে তেমন কিছু পড়তে হবে না। লসিক্যানেল এটা মনে রাখতে পারো, লসিক্যানেলিতে ক্ষুদ্র ছিদ্র থাকে যার মাধ্যমে ব্যাকটেরিয়া বা কোষের ধ্বংসাবশেষ বা সেল ডেব্রিস কোষের ভিতরে কি করতে পারে, প্রবেশ করতে পারে। লসিকা গ্রন্থি হচ্ছে 5 ধরনের, খুবই গুরুত্বপূর্ণ। কয় ধরনের? 5 ধরনের লসিকা গ্রন্থি। একটা হলো লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস এবং লাল অস্থিমজ্জা। অনেকে কিন্তু এই যে টনসিল যেটা আছে সেই টনসিলটা কি করে, কেটে ফেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেক সময় দেখা যায় যে হচ্ছে বিভিন্ন কারণে, যেমন হচ্ছে তোমার ধরো টনসিলাইটিস হইলে, অর্থাৎ কিনা টনসিলের সংক্রমণ হইলে, বা হচ্ছে তোমার যদি দেখা যায় দীর্ঘ মেয়াদি রাইনাইটিস যদি হয়, তাহলে সেই ক্ষেত্রেও কি হয়, মানে হচ্ছে টনসিলের প্রদাহ দেখা যায়, তখন কি হয়, টনসিল অপসারণ করে থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় টনসিলেক্টমি। টনসিল যদি অপসারণ করো, এটাকে বলা হয় টনসিলেক্টমি। একটমি মানে হচ্ছে অপসারণ করা, এই হলো বিষয়। আচ্ছা, এখন দেখো লিম্ফ নোড। লিম্ফ নোড হচ্ছে লসিকা বাহিকায় অবস্থিত ক্যাপসুলের মতো অংশ। এবং এই যে মানবদেহে কতটি লিম্ফ নোড পাওয়া যায় এটা বেশ গুরুত্বপূর্ণ। কতটা? 400 থেকে 700টি লিম্ফ নোড পাওয়া যায়। এবং মানবদেহে টনসিল আছে কয় ধরনের? 3 ধরনের টনসিল দেখা যায়। একটা হচ্ছে প্যানেলটাইন, অ্যাডিনয়েড, ফ্যারেঞ্জিয়াল এবং হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। বুঝছো? এটা একটু মনে রাখবা, অ্যাডিনয়েডের অপর নামই কিন্তু ফ্যারেঞ্জিয়াল। অ্যাডিনয়েডের অপর নামই হচ্ছে ফ্যারেঞ্জিয়াল। ঠিক আছে, এই যে হচ্ছে তোমার অতিরিক্ত ময়লা ছিদ্রগুলো বন্ধ হয়ে গেলে টনসিলের সৃষ্ট প্রদাহকে কি বলা হচ্ছে? টনসিলাইটিস। টনসিলাইটিস মানে কি? টনসিলাইটিস মানে হচ্ছে এই যে টনসিল গ্ল্যান্ড যেটা আছে সেটাতে কি হবে? ইনফ্লামেশনের সৃষ্টি হবে, অর্থাৎ প্রদাহের সৃষ্টি হবে। এই যে দেখো, অপারেশন করে টনসিল অপসারণ করে কি বলা হয়? টনসিলেক্টমি। টনসিলেক্টমি। প্লিহা বা পিলা, প্লিহা বা পিলা এর হচ্ছে তোমার আয়তনটা তোমাদের দেখতে হবে। 13 × 7 × 3 এত ঘন সেন্টিমিটার আয়তন হয় এবং কত গ্রাম? 170 গ্রাম। এটা হচ্ছে প্লিহা। ঠিক আছে, এখানে ব্লাড ব্যাংক কাকে বলা হয়, অর্থাৎ ব্লাড রিজার্ভার, মেইন ব্লাড রিজার্ভার কি? এটা হচ্ছে প্লিহা, তাই না? ব্লাড ব্লাড রিজার্ভার হিসেবে কিন্তু লিভারও কাজ করে। প্রায় 1500 ঘন সেন্টিমিটার রক্ত হচ্ছে লিভারে স্টোর থাকে। এটাও একটা হয়, কিন্তু মেইন যেটা ব্লাড ব্যাংক হিসেবে কাজ করবে সেটা হচ্ছে আমাদের এই যে প্লিহা। লিভার যেটা আছে ও কিন্তু ডিরেক্টলি তোমার ইয়ে করে না, সঞ্চয় করে না। ও কি করে, ওখান থেকে হচ্ছে তোমার লিভার থেকে সবসময় কি আদান প্রদান হইতে থাকে রক্ত। এই জন্য দেখা যায় সার্টেন টাইমের জন্য দেখা যায় যে হচ্ছে তোমার এই 1500 ঘন সেন্টিমিটার রক্ত সবসময় আদান প্রদান হইতে থাকে। এই হলো বিষয়, কিন্তু এখানে পুরো জমাই থাকে 300 মিলিলিটার রক্ত। ঠিক আছে, এবং এটা কি হয়, প্রধান ছাঁকুনি হিসেবে কাজ করে। রক্তের প্রধান ছাঁকুনি হিসেবে কাজ করে কোনটি? রক্তের প্রধান ছাঁকুনি হিসেবে কাজ করে হচ্ছে প্লিহা। এবং লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়, অর্থাৎ এখানে রেড ব্লাড সেলস ডিস্ট্রাকশন হয়। কয়েকটা জায়গায় রেড ব্লাড সেলস ডিস্ট্রাকশন হয়। একটা হলো প্লিহা, লিভার, অস্থিমজ্জা বা বোন ম্যারোতে। এখন যখন শিশু অবস্থায় তখন লিভার এবং প্লিহাতে তোমার কি হয়, এই হচ্ছে লোহিত রক্তকণিকা গুলো কি ধ্বংসপ্রাপ্ত হয়। এবং যখন তোমার হচ্ছে বয়স হয়ে যায়, একটা বয়স পার হয়ে গেলে, যখন তোমার হচ্ছে ভ্রূণ অবস্থায়, তখন কি করে, প্রায় হচ্ছে 5 মাস পর্যন্ত হচ্ছে তোমার এই যে লিভার এবং প্লিহা কি করে, হচ্ছে তোমার রক্ত তৈরি করে। এবং দেখা যায় যে পরবর্তীতে এরাই আবার কি রক্ত ভাঙাতে সাহায্য করে। থাইমাস দেখো, থাইমাস হচ্ছে পিরামিড আকৃতির হয় থাইমাস। এবং এই যে বক্ষগহ্বরের শ্বাসনালী ও উরোফলক বা স্টারনাম এর মাঝখানে কি হয়, হৃৎপিণ্ডের উপরের দিকে পিরামিড আকৃতির এটা থাকে হচ্ছে কি থাইমাস। এখন এটা দেখো যে থাইমাস থেকে হরমোন খরিত হয় দুইটা, তার নাম হচ্ছে থাইমোসিন এবং থাইমোপোয়েটিন। ঠিক আছে, এবং এখান থেকে আমি বলছিলাম থাইমাস থেকে কি তৈরি হয়, কোন কোষ তৈরি হয়? টি লিম্ফোসাইট, এটা মনে রাখবা। টি লিম্ফোসাইটের ভিতরে বিভিন্ন ধরনের হচ্ছে নাম দিছে এটাকে। এটা দেখো টি ইফেক্টর, টি কিলার এবং টি হেল্পার সেল, তাই না? এরা কি করে? অবশ্যই রোগ প্রতিরোধে সহায়তা করে। লাল অস্থিমজ্জা বা রেড বোন ম্যারোতে আসো। রেড বোন ম্যারোতে এটা মনে রাখতে পারো যে রেড বোন ম্যারো ডিস্ট্রিবিউশন, কোথায় কোথায় রেড বোন ম্যারো পাওয়া যেতে পারে। এই যে প্রাপ্তবয়স্কতে এই মজ্জার অবস্থান সীমিত হয়ে পড়ে কোথায়? নিতম্বের পেলভিস, পেলভিসে থাকে, মেরুদণ্ডের কোষেরুকা থেকে থাকে, স্টারনাম বা উরোফলকে থাকে, করোটি ক্লাভিকল বা কণ্ঠাস্থিতে থাকে। এগুলো জাস্ট একটু দেখে রাখবা যে কোথায় কোথায় থাকে অ্যাডাল্ট অবস্থায়। লসিকা সংবহন, সার্কুলেশন অফ লিম্ফ,
এই সংবহন যেটা আছে এটা জাস্ট রিডিং করবা, কোথায় থেকে কোথায় যাচ্ছে এটা রিডিং করবা। এখান থেকে পড়তে পারো যে অনেক সময় তোমার হচ্ছে লসিকা গুলো বিভিন্ন জায়গায় কি হতে পারে, জমে যেতে পারে, বিভিন্ন রোগের কারণে এটা হতে পারে। এটাকে বলা হয় শোথ বা এডিমা। এডিমা মানে দেখবা যে কোনো জায়গায় ফুলে দেওয়া, বুঝছো? তো যদি লসিকা যদি ফুলে যায় এটাকে কি বলা হচ্ছে, শোথ বা এডিমা। আচ্ছা, এই সব গুলো একটু পড়ে নিবা, রিডিং পড়ে নিবা জাস্ট, কারণ সবগুলো শখই কি হয়, গুরুত্বপূর্ণ হয়। কারণ ধরো যে টিচাররা কোশ্চেন করে, অনেক টিচার আছে যাদের হাতে হয়তো অত সময় থাকে না, তারা মেইনলি ফোকাস করে হচ্ছে শখ গুলাতে এবং অনুশীলনী এমসিকিউ গুলাতে। ভিতর থেকে পড়তে বা হচ্ছে তোমার মানে খুঁজে খুঁজে বের করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। দেখবা যে মেডিকেল অ্যাডমিশনে এই জন্য এই যে পার্থক্য বা শখ যেগুলো আছে এগুলো বেশ গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আচ্ছা, রক্তনালিকা, রক্তবাহিকা বা রক্তনালিকার ভিতরে কয়টা ভাগ থাকে? দুইটা, একটা হলো তিনটা, একটা হলো কি ধমনী, শিরা, আর একটা হলো কি কৈশিক জালিকা, তাই না, বা ক্যাপিলারিস। তো কথা হলো ধমনী যেটা আছে, দেখো ধমনী, এই যে এটা হচ্ছে আমাদের কি ধমনী, এবং এই যে শিরা, এবং ধমনী এবং শিরার দেখো মাঝখানে একটা কি সংযোগ স্থল তৈরি হয়েছে না, এটাকে বলা হয় কৈশিক জালিকা বা ক্যাপিলারিস, তাই না? এখন ধমনীর ভিতরে এই যে দেখো বলা আছে পালমোনারি ধমনী ব্যতিক্রম। সকল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত কি করে, সরবরাহ করে, একমাত্র পালমোনারি ধমনী ব্যতিক্রম, এ কি করে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এখানে দেখো যোজক টিস্যুতে ভরা টিউনিকা অ্যাডভেন্টিসিয়া বা টিউনিকা এক্সটার্না, অর্থাৎ এখানে বাইরে থেকে ভিতরের দিকে বিভিন্ন পর্দা বা হচ্ছে তোমার স্তর আছে। একটা হলো বাইরের দিকে যেটা আছে সেটা হচ্ছে টিউনিকা এক্সটার্না বা টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, মাঝখানে হচ্ছে মিডিয়া মানে কি মাঝখানে, তারপর আছে এন্ডোথেলিয়ামে আছে হচ্ছে টিউনিকা ইন্টিমা ভিতরে। শিরা, শিরাতে দেখো যে হচ্ছে বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ড বহন করে নিয়ে আসে, হচ্ছে রক্ত নিয়ে আসে, সেটা হচ্ছে শিরা। এখানে পালমোনারি শিরা ব্যতিক্রম, সে কি করে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। আচ্ছা, শিরার ক্ষেত্রে কি হয়, লুমেনটা বেশ বড় হয়ে যায়, শিরার ক্ষেত্রে লুমেনটা বেশ বড় হয়ে যায়। পাতলা, নরম এবং স্থিতিস্থাপক না, এগুলো একটু দেখবা। এতে হচ্ছে কি আর্টারি এবং ভেইনের মানে জাস্ট ক্যারেক্টারিস্টিক্স গুলো বলা আছে, এগুলো একটু পড়বা। মানব হৃৎপিণ্ড, মানব হৃৎপিণ্ড যে চলে যায়, এই যে শখটা পড়বা। ধমনী ও শিরার পার্থক্য, এখানে এইটা বেশ গুরুত্বপূর্ণ। এখানে লুমেন ছোট ধমনীতে এবং শিরাতে কি লুমেন বেশ বড়। বড় হওয়ার কারণ আছে, লুমেন বেশ বড় হওয়ার কারণ কি দেখি বলো তো, লুমেন বেশ বড় হওয়ার কারণ কি বলতে পারবা দেখি? শিরার লুমেনটা কেন বড় হয় এটা বলতে পারবা? শিরার লুমেনটা কেন বেশ বড় হয়? শিরার লুমেনটা কেন বেশ বড় হয় এটা কি বলতে পারবা? শিরার লুমেনটা কেন বেশ বড় হয়? সেটা একটু কমেন্ট চেক দিই কয়েকটা। শিরার লুমেন কেন বেশ বড় হয়? আচ্ছা বলি, সেটা হচ্ছে ধরো ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত টিস্যু লেভেলে নিয়ে যাওয়া, এবং শিরার কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সেই টিস্যু লেভেল থেকে নিয়ে তোমার ফুসফুসে নিয়ে আসা। কারণ কথা হলো তোমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত থেকে চাওয়ার থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে নিয়ে আসা কিন্তু বেশি প্রয়োজন। কারণ কার্বন ডাই অক্সাইড কি বিষাক্ত না? কার্বন ডাই অক্সাইড বিষাক্ত। তো বিষাক্ত জিনিস তোমার যদি বডিতে বেশ কিছুক্ষণ থাকে তাহলে কিন্তু টক্সিসিটি সৃষ্টি হবে, অর্থাৎ বিষক্রিয়া সৃষ্টি হবে। এটা কি কোনো সময় একটা দেহ যেটা হোমিওস্ট্যাসিস মেইনটেইন করতেছে, অর্থাৎ অভ্যন্তরীণ সাম্যাবস্থা রক্ষা করতেছে, সে এত ভালো একটা সিস্টেম হয়ে এই কাজটা কখনোই করবে না। এজন্য কি হয়, আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করছে যেন এই শিরার লুমেনটা বেশ বড় ভাবে সৃষ্টি করছে, যেন কি হয় তোমার এই যে টক্সিসিটি যেন সৃষ্টি না হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যেন খুব বেশি পরিমাণে এবং খুব বেশি সময় ধরে টিস্যু লেভেলে না থাকতে পারে। এ হলো বিষয়। ঠিক আছে, দেখো
দেখো মানব হৃৎপিণ্ডতে বলা হয়েছে যে হচ্ছে এখান থেকে তোমাদের পড়া লাগবে কোনটা দেখো। প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 250 থেকে 390 গ্রাম এবং স্ত্রীতে কত 200 থেকে 275 গ্রাম, এটা পড়বা। এবং এই যে হৃৎপিণ্ড যেটা আছে সেটার অবস্থান কোথায় এটা পড়তে হবে। হৃৎপিণ্ড হচ্ছে ত্রিকোণাকার, গোড়াটি হচ্ছে চওড়া ও ঊর্ধ্বমুখী থাকে কিন্তু সুচালো। এই যে এটা দেখতেছো এটাকে বলা হয় অ্যাপেক্স, এটা হলো কি অ্যাপেক্স। আর এই যে উপরের দিকের অংশ দেখতেছো এটা হলো বেস, এটা হলো কি বেস, এটা হলো কি অ্যাপেক্স। এই অ্যাপেক্স হচ্ছে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে, অর্থাৎ বামের পঞ্চম হচ্ছে তোমার অন্ত যে রিব যেগুলো আছে, রিব মানে কি পশুকা, তার মানে হচ্ছে 5 নাম্বার স্পেস যে পশুকা সৃষ্টি করে সেখানে থাকে। এখানে বলা আছে ষষ্ঠ পশুকার, পঞ্চম এবং ষষ্ঠ পশুকার থাকে, তার মানে কি ফিফথ স্পেস, তাই না। এখন দেখো আকার ও আকৃতি। আকার ও আকৃতির ক্ষেত্রে দেখবা যে হচ্ছে বেসটা কেমন হয়, চওড়া, বললামই যে এটা হচ্ছে বেস চওড়া, এবং অ্যাপেক্সটা কি হবে এই যে দেখো সরু, তাই না। এবং এর ডায়ামিটার হচ্ছে 12 সেন্টিমিটার এবং প্রস্থ কত 8 সেন্টিমিটার। হৃৎপিণ্ডের ডায়ামিটার একটু পড়তে হবে। এবং এর আবরণ কি, হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। আচ্ছা, ফুসফুসের আবরণের নাম কি, প্লুরা। আচ্ছা, এখন বলো তো দেখি তোমাদের কোশ্চেন করি, সেটা হচ্ছে কিডনির আবরণের নাম কি হবে এবং ব্রেন আমাদের যেটা আছে সেটার আবরণের নাম কি হবে, মস্তিষ্কের আবরণের নাম কি এবং কিডনির আবরণের নাম কি, দেখি বলো। কমেন্ট চেক দিয়ে আসি একটু। বারবার এটা আমার আগের ভিডিওতে নিয়ে যাচ্ছে কেন। আচ্ছা, কিডনি হচ্ছে গ্লিসন ক্যাপসুল, ব্রেন হচ্ছে মেনিনজেস। গ্লিসন ক্যাপসুল কিডনি, গ্লিসন মনোরুল পরেরটা ঠিক দিছো, ব্রেন হচ্ছে মেনিনজেস, ঠিক আছে, কিন্তু কিডনি যেটা আছে ওটা কিন্তু গ্লিসন ক্যাপসুল না। গ্লিসন ক্যাপসুল যেটা সেটা হচ্ছে লিভার, এবং কিডনি যেটা আছে ওটা হচ্ছে রেনাল ক্যাপসুল, রেনাল ক্যাপসুল, বুঝছো। এটা হলো বিষয়, তো মনে রাখবা, ঠিক আছে। এবং এই যে আমাদের তাহলে হৃৎপিণ্ডের বাইরের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম, এবং এর যে ভিতরের স্তর, মানে এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর একটা হলো কি সেরাস পেরিকার্ডিয়াম। তো ভিতরের দিকে সেটা হচ্ছে সেরাস এবং বাইরের দিকে যেটা হয় সেটা হচ্ছে তন্তুময় বা ফাইব্রাস, তাই না। এই হলো বিষয়। এই সেরাস যেটা আছে এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম এবং ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম। এবং এর মাঝখানে থাকে কি একটা ফ্লুইড থাকে, তার নাম কি পেরিকার্ডিয়াল ফ্লুইড। প্রাচীর, হৃৎপিণ্ডের প্রাচীর অনৈচ্ছিক পেশি ও যোজক টিস্যু নিয়ে গঠিত। এগুলো পড়া লাগবে না, এখানে পড়বা যে হচ্ছে কয়টা স্তরে গঠিত হৃৎপিণ্ড। 3টা স্তর, একটা হলো এপিকার্ডিয়াম মানে বাইরের স্তর, মায়োকার্ডিয়াম মানে মাঝের স্তর, এবং এন্ডোকার্ডিয়াম মানে কি ভিতরের স্তর। এবং দেখো বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে কোন স্তরে, খুবই গুরুত্বপূর্ণ, বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে কোন স্তরে, এপিকার্ডিয়ামে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এখন দেখো কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য বলা আছে, কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্যগুলো কি কি হয়। কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি এটার বৈশিষ্ট্য কি এটা আমাদের জানতে হবে। দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে কার্ডিয়াক পেশি প্রতিটি কোষে থাকে হচ্ছে সার্কোলেমা, এটা মনে রাখবা। তারপরে হচ্ছে এই যে সার্কোলেমা এর ভিতরে কি থাকে, যখন তরল লিকুইড ফর্ম থাকবে তখন তাকে বলা হচ্ছে সার্কোপ্লাজম, তাই না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ইন্টারক্যালাটেড ডিস্ক, ইন্টারক্যালাটেড ডিস্ক হৃৎপিণ্ডতে কি থাকে, ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে হৃৎপিণ্ডের পেশিতে। এবং হৃৎপিণ্ডের পেশি মেইনলি ফাংশনাল সেন্সাইশিয়াম হিসেবে কাজ করে, বুঝছো। অর্থাৎ হৃৎপিণ্ড একটা একক ইউনিট হিসেবে কাজ করতে পারে, সবগুলো কোষ মিলে একত্রে কন্ট্রাক্ট করতে পারে, বুঝছো, ঠিক বলা হয় ফাংশনাল সেন্সাইশিয়াম। আচ্ছা, আর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ, হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিভক্ত, 4টা প্রকোষ্ঠ বিভক্ত। একটা হচ্ছে দুইটা হলো অ্যাট্রিয়া এবং দুইটা কি ভেন্ট্রিকল, অর্থাৎ দুইটা অলিন্দ এবং দুইটা কি ভেন্ট্রিকল বা নিলয়। এই যে দুইটা অলিন্দ দুইটা নিলয়।
তো এই যে আমাদের হচ্ছে ডান অ্যাট্রিয়ামে কি কি থাকে এটা আমাদের জানতে হবে। ডান অ্যাট্রিয়ামে কিন্তু সাইনাট্রিয়াল নোড বা এসএ নোড, পেসমেকার যেটা আছে সেটা আমাদের কোথায় থাকে? রাইট অ্যাট্রিয়ামে থাকে। এবং এখানে দেখো বলা আছে এখানে হচ্ছে ডান অ্যাট্রিয়াম সুপিরিয়র ভেনা কাভা ও ইনফিরিয়র ভেনা কাভা মাধ্যমে যথাক্রমে দেহের ঊর্ধ্ব অর্থাৎ দেহের উপরের থেকে আসে সুপিরিয়র ভেনা কাভা, যেটা কিনা রাইট অ্যাট্রিয়ামে ঢোকে, এবং দেহের নিচ থেকে উপরের দিকে ওঠে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, যেটা কিনা রাইট অ্যাট্রিয়ামে ঢোকে। বুঝছো? এবং এখানে একটা কপাটিকা থাকে যার নাম হচ্ছে রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার কি ছিদ্র। এই দেখো রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার আপারচার, এবং এটার একটা কপাটিকা থাকে যার নাম হচ্ছে এই যে দেখো ট্রাইকাসপিড কপাটিকা। মানে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল যেটা আছে এটার মাঝখানে একটা কপাটিকা থাকে, তার নাম হলো ট্রাইকাসপিড কপাটিকা। এবং যদি রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে এটা থাকে, যদি লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যেটা থাকবে, অর্থাৎ বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে যেটা থাকবে সেটাকে বলা হয় কি বাইকাসপিড কপাটিকা। এটা হচ্ছে 3 কপাটিকা বিশিষ্ট, অর্থাৎ 3 পাল্লা বিশিষ্ট, আর একটা হলো 2 পাল্লা বিশিষ্ট, এটা মনে রাখতে হবে। এবং কপাটিকা গুলো কি হয়? ইউনিডিরেকশনাল অর্থাৎ কি একমুখী ফ্লো এখানে হয়। অর্থাৎ তুমি যদি রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড ধরো রাইট অ্যাট্রিয়ামে ব্লাড অ্যাকুমুলেট করলো, অর্থাৎ পুরো দেহ থেকে রক্ত কোথায় যাবে? রাইট অ্যাট্রিয়ামে যাবে। সেই রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত আবার কোথায় যাবে? দেখি বলো, রাইট ভেন্ট্রিকলে যাবে। কিন্তু এখানে রাইট অ্যাট্রিয়াম থেকে কখনোই দেখবা না, মানে সরি রাইট ভেন্ট্রিকল থেকে কখনোই দেখবা না ওই রক্তটা আবার রাইট অ্যাট্রিয়ামে উঠছে, এরকম কখনোই হবে না। অর্থাৎ এটাকে বলা হয় রিগার্জিটেশন অফ ব্লাড, অর্থাৎ রক্ত যেটা আছে রক্ত হচ্ছে উপরের দিকে ব্যাক করা, এটা কখনোই হবে না। কেন হবে না? কারণ ওই কপাটিকা গুলো এমন ভাবে তৈরি, সেটা হচ্ছে একমুখী ভাবে তৈরি। বুঝছো? এইটা এরকম হয়, কপাটিকা গুলো এরকম হয় যখন এখানে কপাটিকা গুলো এরকম ভাবে থাকে। দেখো সরি, এটা এভাবে থাকে কপাটিকা গুলো, এভাবে থাকে এভাবে থাকে। যখন এই যে রক্ত এখানে প্রেসার তৈরি করে তখন এটা তো খুলে যাবে, খুলে যে হচ্ছে চলে যায়, তারপরে এটা আবার কি হয়ে যায়, তখন আবার এটা বন্ধ হয়ে যায়। বুঝছো? এটা হলো বিষয়। দেখো বাম অ্যাট্রিয়ামের ক্ষেত্রে কি হবে? রাইট অ্যাট্রিয়াম বললাম, লেফট অ্যাট্রিয়াম। তো লেফট অ্যাট্রিয়াম কিন্তু কার সাথে কানেক্টেড? হচ্ছে ফুসফুসের সাথে কানেক্টেড। এটাকে এর জন্য বলা হচ্ছে পালমোনারি বা ফুসফুসিয়া শিরার মাধ্যমে ফুসফুস থেকে রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। বুঝছো? তার মানে দেখো আমি তোমাকে বলি, এখানে বলছিলাম যে ধমনী এবং শিরা, ধমনী হচ্ছে তোমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এবং শিরা যেটা আছে সেটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এক্সেপ্ট শুধুমাত্র এখানে হৃৎপিণ্ডের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। তবে হ্যাঁ, তোমরা ব্যতিক্রম হিসেবে নাও মনে রাখতে পারো। কিভাবে? সবসময় মনে রাখবা হৃৎপিণ্ড থেকে যে সকল রক্তনালী সৃষ্টি হয়েছে সবগুলো হচ্ছে আর্টারি বা ধমনী, এবং হৃৎপিণ্ডে এসে যেগুলো শেষ হয়েছে সেগুলো হচ্ছে কি শিরা, এটা মনে রাখতে পারো। বুঝছো? দেখো বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রের মাধ্যমে বাম ভেন্ট্রিকুলার প্রবেশ করে, এবং এইটাকে কোন কপাটিকা বলা হয়? বাইকাসপিড বা 2 পাল্লা বিশিষ্ট কপাটিকা বা মাইট্রাল কপাটিকা। এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাইকাসপিড কপাটিকার অপর নাম কি? মাইট্রাল কপাটিকা, 2 ঝিল্লিময় টুপির মতো। ঠিক আছে? এবং এই যে কপাটিকা গুলো একটা তোমার হচ্ছে ভেন্ট্রিকুলার গাত্রে, একটা অন্তঃপ্রাচীরের গাত্রে একটা তন্তুর সাথে যুক্ত থাকে, তার নাম হচ্ছে কর্ডি টেন্ডিনি। এটা তোমার পড়তে হবে। এখন দেখো রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। আচ্ছা, ব্লাড ফ্লোটা বলি। দেখো এখানে ব্লাড ফ্লোটা হবে এরকম ভাবে যে পুরো দেহ থেকে ব্লাড এইভাবে ঢুকবে, রাইট অ্যাট্রিয়ামে ঢুকলো, তারপরে যে ট্রাইকাসপিড কপাটিকা এটা হচ্ছে ক্রস করবে, ক্রস করার পরে কি কোথায় ঢুকবে? এই যে দেখতেছো এটা রাইট ভেন্ট্রিকলে ঢুকবে। তারপরে এই যে রাইট ভেন্ট্রিকল থেকে এটা ঢুকে যাবে কোথায় দেখি বলো তো? ফুসফুসে চলে যাবে। কিসের মাধ্যমে? রাইট ভেন্ট্রিকলের থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অবশ্যই কিসের মাধ্যমে? পালমোনারি ধমনীর মাধ্যমে কোথায় যাবে? এটা ফুসফুসে যাবে। তারপরে দেখো 4টা পালমোনারি শিরা আছে, সেই 4টা পালমোনারি শিরার মাধ্যমে এটা ঢুকে যাবে কোথায়? লেফট অ্যাট্রিয়ামে। এবং এখানে বাইকাসপিড কপাটিকা আছে, এই কপাটিকা ভেদ করে চলে আসবে ও কোথায়? লেফট ভেন্ট্রিকলে। এবং এই লেফট ভেন্ট্রিকলে তখন একটা চাপ দিবে, লেফট ভেন্ট্রিকল খুব একটা প্রেসার ক্রিয়েট করে, প্রেসার ক্রিয়েট করার ফলে দেখা যায় এটা মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে চলে যায় আবার পুরো সমগ্র দেহে। এই যে এটা দেখতেছো, এইটা অ্যাওর্টা, মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে কোথায় চলে যাবে? এটা সারা দেহ চলে যাবে। বুঝছো? দেখো ডান ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকল অপেক্ষা কিছুটা বড়। হ্যাঁ, ডান ভেন্ট্রিকল একটু বড় হয় বাম ভেন্ট্রিকল অপেক্ষা। এবং এখানে বলা হয়েছে যে ডান ভেন্ট্রিকলের সাথে কানেকশন কার আছে? কিছুক্ষণ আগে বললাম ডান ভেন্ট্রিকলের সাথে কানেকশন আছে ফুসফুসিয়া ধমনী, কারণ ওখান থেকে কি আসে? অক্সিজেন সমৃদ্ধ, সরি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান ভেন্ট্রিকল থেকে কি হয়? ফুসফুসে সঞ্চালিত হয়। তার মানে কি পালমোনারি ধমনীর মাধ্যমে রাইট ভেন্ট্রিকল থেকে, অর্থাৎ ডান নিলয় থেকে কি হবে? তোমার এই
ধরো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত যেটা আছে সেটা কি ফুসফুসে চলে যাবে, এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসবে, লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দে চলে আসবে। এই যে এখানে দেখো এই ধমনীগুলোতে অর্ধচন্দ্রাকৃতি বা সেমিলুনার কপাটিকা দেখা যায়, সেমিলুনার কপাটিকা দেখা যায়, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা দেখা যায়, এটাকে কি বলা হচ্ছে, তার মানে সেমিলুনার কপাটিকা, এটা কিন্তু মনে রাখতে হবে, বুঝছো? ঠিক আছে, এখানে দেখো বাম ভেন্ট্রিকলের কথা বলা আছে, লেফট ভেন্ট্রিকল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, চারটা ভেন্ট্রিকলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লেফট ভেন্ট্রিকল, কারণ এখান থেকেই কি তৈরি হয়, প্রেসার ক্রিয়েট হয়, এবং যার ফলে এই যে রক্তগুলো আছে সেগুলো সারা দেহে পৌঁছে যায়, এবং সারা দেহে পৌঁছে যাওয়ার কারণে কি তোমার হচ্ছে অক্সিজেন যেগুলো আছে সেগুলো সব সকল টিস্যুতে পৌঁছে যায়, খাদ্য বস্তু যেগুলো আছে সেগুলো সকল টিস্যুতে পৌঁছে যায়, এই হলো বিষয়। আচ্ছা, এখন দেখো এই যে বলা আছে বাম ভেন্ট্রিকলের সম্মুখ থেকে সিস্টেমিক মহাধমনী বা অ্যাওর্টা উৎপন্ন হয়, যার মাধ্যমে কি হয়, অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে পৌঁছে যায়। এবং এখানে একটা কপাটিকা থাকে যাকে বলা হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, এটা কি করে, যেন অ্যাওর্টার ভিতরে যখন রক্তটা প্রবেশ করে সেটা অ্যাওর্টা থেকে যেন আবার লেফট ভেন্ট্রিকলে যেন না চলে আসতে পারে, এজন্য এটা থাকে, এটা কি অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। কপাটিকা সমূহ দেওয়া আছে, এই যে কপাটিকা সমূহর এইগুলো পড়বা, এগুলোর পড়বা, এগুলোর ভিতরে কি বাইকাসপিড কপাটিকা কই থাকে, অবস্থান কই থাকে, বাইকাসপিড কপাটিকা হচ্ছে কি অবশ্যই লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে, তারপর হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা কি রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে, অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, তার মানে বুঝতেইছো এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল এবং হচ্ছে অ্যাওর্টার মাঝখানে, অর্থাৎ এই যে দেখো বাম ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার মাঝখানে, তার হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা, তার মানে পালমোনারি তার মানে কোথায় থাকবে দেখি বলতো, রাইট ভেন্ট্রিকল অর্থাৎ ডান ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনীর মাঝখানে। থিবেসিয়ান বা করোনারি কপাটিকা কই থাকে, খুবই গুরুত্বপূর্ণ, করোনারি সাইনাস ও রাইট অ্যাট্রিয়ামের মাঝখানে, করোনারি সাইনাস ও রাইট অ্যাট্রিয়ামের, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এবং এটা ইনফিরিয়র ভেনা কাভা ও এইভাবে কোশ্চেনটা আসে, আসলে বলা হবে ইনফিরিয়র ভেনা কাভা ও রাইট অ্যাট্রিয়ামের মধ্যে সংযোগ স্থল সৃষ্টি করে কোন কপাটিকা, তাহলে কি হবে ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা, এটা কিন্তু কপাটিকা, একটা নালীও আছে ইউস্টেশিয়ান নালী, তাই না? দেখো এখানে তারপরে বলা আছে হৃৎপিণ্ডের সংযোজিত টিস্যু বা জাংশনাল টিস্যু, জাংশনাল টিস্যুস অফ দ্য হার্ট, হৃৎপিণ্ডে মেইনলি 5 ধরনের জাংশনাল টিস্যু থাকে। জাংশনাল টিস্যু অর্থাৎ হৃৎপিণ্ডে যখন সিগন্যাল তৈরি হবে, ইলেকট্রিক সিগন্যাল বলা হয়, এই ইলেকট্রিক সিগন্যাল যেটা তৈরি হয় সেটা পুরো হৃৎপিণ্ডে ছড়াই দিতে হয়, তো এই ছড়ানোর জন্য যে টিস্যুগুলো কাজ করে তাকে বলা হচ্ছে জাংশনাল টিস্যু, মানে জাংশন তৈরি করে, সংযোগ তৈরি করে, এজন্য এটার নাম দেওয়া আছে জাংশনাল টিস্যু। 5 ধরনের জাংশনাল টিস্যু থাকে, একটা হলো এসএএন বা সাইনাট্রিয়াল নোড, একটা হলো এবিএন বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, আর একটা হলো কি বান্ডল অফ হিস, তারপরে আছে হচ্ছে তোমার বান্ডল অফ হিস রাইট এন্ড লেফট ব্রাঞ্চ অফ বান্ডল অফ হিস, এবং হচ্ছে দেন পারকিনসে ফাইবার। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ, হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টল, এবং একটা সিস্টল এবং একটা ডায়াস্টল মিলে কি হয়, একটা হৃদস্পন্দন বা হার্টবিট তৈরি হয়, মনে রাখবা। সাইনাট্রিয়াল নোড বা পেসমেকার কি করে, অন্যান্য নোডাল টিস্যুর মাধ্যমে হৃদস্পন্দন শুরু ও নিয়ন্ত্রিত করে। এই যে তোমার কিভাবে হচ্ছে রক্তটা সংবহন হয়, অর্থাৎ ব্লাড সার্কুলেশন কিভাবে হয় হৃৎপিণ্ডে, এটা দেওয়া আছে, এটা কি করবা তোমরা, রিডিং করবা, সেটা কিন্তু আমি কিছুক্ষণ আগেই বুঝাইছি, এটা রিডিং করবা, বুঝছো? ঠিক আছে, বিবর্তনী সংবহন বা এটাকে বলা হচ্ছে ডাবল সার্কুলেশন, অর্থাৎ দেখো আমাদের হৃৎপিণ্ড, আমাদের দেহে একটাই হার্ট আছে এবং এটা একই সাথে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত একই সাথে পরিবহন করতেছে। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কি করতেছে, ও বাইরে নিয়ে যাচ্ছে, এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসতেছে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত হচ্ছে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসতেছে, আবার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কি করতেছে, হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যাচ্ছে। তো এটাকে বলা হয় দ্বিবর্তনী সংবহন বা ডাবল সার্কুলেশন, বুঝছো? হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন, কারণ লং রিফ্র্যাক্টরি পিরিয়ড থাকে, অর্থাৎ বড় ধরনের একটা নিশার কাল থাকে এদের। এটা তোমরা এখন বুঝবা না, এটা পরে বুঝবা, তবে এটা জাস্ট খালি জেনে রাখো যে এদের এখানে অনেক বিষয় জড়িত আছে, অ্যাকশন পটেনশিয়াল, তারপর হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল কিভাবে তৈরি হয় হৃৎপিণ্ডের, এটা বিষয় আছে, তারপর রিফ্র্যাক্টরি পিরিয়ড কি, এগুলো বোঝার অনেক বিষয় আছে। তো তুমি জাস্ট মনে রাখবা হৃৎপিণ্ড অবসন্ন হয় না কারণ এর নিশার কাল বা রিফ্র্যাক্টরি পিরিয়ডটা অনেক বড়, এটা মনে রাখবা, বুঝছো? ঠিক আছে, এখানে কাজগুলো একটু জাস্ট খালি চোখে দেখা দেখতে পারো, মানে হচ্ছে তোমার রিডিং করে রাখতে পারো। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। মানুষের হৃৎপিণ্ডে সাইনাস ভেনাস থাকবে না, এখানে সাইনাস ভেনাস থাকে। এখানে দেখো কার্ডিয়াক সাইকেল টাইম কত, অর্থাৎ একটা এই যে সংকোচন এবং একটা প্রসারণ, অর্থাৎ একটা সিস্টল এবং একটা ডায়াস্টলের যে চক্রাকার ঘটনাগুলো অনুষ্ঠিত হয়, একটা সিস্টল এবং একটা ডায়াস্টল নিতে কত সময় লাগে, সেটা হচ্ছে 0.8 সেকেন্ড, এটাকে বলা হয় কি কার্ডিয়াক সাইকেল টাইম।
আচ্ছা, দেখো অ্যাট্রিয়ামের ডায়াস্টলের কথা বলা আছে যে অ্যাট্রিয়াম ডায়াস্টল হলে কি কি হবে। এখানে তোমার তেমন জাস্ট রিডিংটা পড়বা, কিন্তু এমসিকিউ আসার মতো হচ্ছে এইটা। দেখো এ দশার সময়কাল হচ্ছে 0.7 সেকেন্ড। এটা আমি এইভাবে মনে রাখতাম 7135, অর্থাৎ হৃৎপিণ্ডের ডায়াস্টল যেটা আছে সেটা লাগবে 0.7 সেকেন্ড। তারপরে আসবে হৃৎপিণ্ডের সিস্টল, মানে হচ্ছে সরি অ্যাট্রিয়ামের ডায়াস্টল এটা হচ্ছে 0.7 সেকেন্ড, অ্যাট্রিয়ামের সিস্টল হচ্ছে 0.1 সেকেন্ড। তারপরে সিস্টল দিয়ে শুরু, সিস্টল থেকে শেষ এবং সিস্টল থেকে শুরু। এটা ছিল হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, এটা ছিল অ্যাট্রিয়ামের সিস্টল। তারপরে আসবে ভেন্ট্রিকুলারের সিস্টল, সেটা কত 0.3 সেকেন্ড। তারপরে যেটা আসছে সেটা কি ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এটা কত 0.5 সেকেন্ড। এটা মনে রাখবা, এগুলো মনে রাখতে হবে। এখানে কি মনে রাখবা, এই যে দেখো কত সেকেন্ড, তো সেকেন্ড এটা মাস্ট। অ্যাট্রিয়ামের সিস্টল কত সেকেন্ড মনে রাখলাম, এই যে 0.05 সেকেন্ড, 7135, তাই না? এবং লাভ ডাক শব্দ অর্থাৎ হৃৎপিণ্ডের যে নিজস্ব শব্দ সেটা কোথায় তৈরি হয়, ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় ডাব সৃষ্টি হয়, এবং লাভ সৃষ্টি হয় ভেন্ট্রিকুলার সিস্টলের সময়। বুঝছো, লাভ সৃষ্টি হয় সিস্টলের সময়, ভেন্ট্রিকুলার সিস্টলের সময়, এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় তৈরি হয় ডাব। ডি ফর ডাব, ডি ফর ডায়াস্টল। তারপর হচ্ছে সিস্টল দিয়ে কি হয়, লাভ শব্দ। এবং তার টাইম ডিউরেশনটা খুব ভালোভাবে দেওয়া আছে। বুঝছো, হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ, অর্থাৎ হৃৎপিণ্ড কিন্তু নিউরোজেনিক হার্ট না, অর্থাৎ কোন নিউরন এটাকে কি করে না, নিয়ন্ত্রণ করে না। এটা হচ্ছে পেশি সংবলিত নিয়ন্ত্রণ, অর্থাৎ মায়োজেনিক, মায়ো মানে পেশি, জেনিক অর্থাৎ জেনারেট করতেছে। হৃৎপিণ্ড নিজেই নিজের হচ্ছে ইম্পালস জেনারেট করে, যেহেতু এটা পেশি, হৃৎপেশি থেকে কি হয়, ইম্পালস জেনারেট হয়। দেখো হৃৎপিণ্ডকে তুমি যদি বাইরে বিচ্ছিন্ন করে রাখো, দেহ থেকে বিচ্ছিন্ন করে রাখো 37°C তাপমাত্রায়, তাহলে কিছুক্ষণ পর্যন্ত থাকতে পারে, এটা বলা হয়েছে। এবং এই যে মায়োজেনিক নিয়ন্ত্রণ হয় কিসের মাধ্যমে, সংযোজিত টিস্যু বা জাংশনাল টিস্যুর মাধ্যমে, এটা মনে রাখতে হবে। বুঝছো, এখানে সাইনোয়াট্রিয়াল নোড বা এসএ নোডের কিছু কথাবার্তা বলা আছে। এসএন থেকে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়, এই অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক সিগন্যাল কোথায় যাবে, এবিএন এ যাবে। তারপর হচ্ছে এটা তোমার হচ্ছে তোমার হচ্ছে সরি জাংশনাল টিস্যু গুলোর 3 নাম্বার যেটা আছে সেটা কি বলতো, প্রান্ডল অফ হিজে যাবে, তারপর হচ্ছে রাইট এন্ড লেফট ব্রাঞ্চ অফ প্রান্ডল হিজে যাবে, দেন পারকিনসে ফাইবারে যাবে। বুঝছো, এগুলো হচ্ছে কি আমাদের ইম্পালস। এই ইম্পালস গুলো কোথায় থেকে কোথায় যায় এটা এখানে বলা আছে। বুঝছো, কিন্তু একটা কথা হলো যে সাইনোয়াট্রিয়াল নোড যেটা আছে এটাকেই কিন্তু কি বলা হয়, পেসমেকার। আর সংরক্ষিত পেসমেকার কাকে বলা হয়, রিজার্ভ পেসমেকার কাকে বলা হয়, এটা বলতে পারবা কেউ, দেখি বলো তো, রিজার্ভ পেসমেকার কাকে বলা হয়? রিজার্ভ পেসমেকার কাকে বলা হয়? সংরক্ষিত পেসমেকার কাকে বলা হয়, এটা কি বলতে পারবা? এটা একটু বলো তো দেখি কে পারে। সংরক্ষিত পেসমেকার কাকে বলা হয়? এভিএন, মনোয়ারুল ঠিক উত্তর দিছে। এভিএন বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এটাকে বলা হয় কি সংরক্ষিত পেসমেকার, রিজার্ভ পেসমেকার। হ্যাঁ, খুবই ভালো রেসপন্স মনোয়ারুল, ক্যারি অন। ঠিক আছে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এসএএম থেকে এভিএন এ সময় যেতে উদ্দীপনা পরিবহনে 0.03 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে। কিন্তু এভিএন এ আগত উদ্দীপনা একটু দেরি করে, 0.09 সেকেন্ডের মতো দেরি করে, অ্যাকর্ডিং টু গাইটনটা হচ্ছে তোমাদের মেডিকেলের সবচেয়ে বড় ফিজিওলজির বই হচ্ছে গাইটন। ওই গাইটনেও এই টাইমটা দেওয়া আছে 0.09 সেকেন্ড। এটাকে বলা হয় হচ্ছে এবি নোডাল ডিলে। কি বলা হচ্ছে, এবি নোডাল ডিলে। আচ্ছা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবি নোডাল ডিলে সময়কাল কত, 0.09 সেকেন্ড। আচ্ছা, বান্ডল অফ হিজ, বান্ডল অফ হিজও কি হয়, এটা হচ্ছে একটা কি জাংশনাল টিস্যুর ভিতরে পড়ে, এবং এই জাংশনাল টিস্যু এই বান্ডল অফ হিজ থেকে আবার কি করে, এই ইম্পালস গুলো পারকিনসে ফাইবারে ট্রান্সফার করে। এই যে দেখো কিভাবে ট্রান্সফারটা হয়, এসএল নোড থেকে এবি নোড থেকে বান্ডল অফ হিজ, এবং বান্ডল অফ হিজ থেকে গিয়ে পারকিনসে ফাইবার। এখানে রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টরের ভূমিকা, অর্থাৎ আমাদের হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোলে ব্যারোরিসেপ্টরের বেশ ভূমিকা আছে। তো এটা এখানে খুব বেশ ভালোভাবে দেওয়া নাই, কারণ ব্যারোরিসেপ্টরের কাজটা মেইনলি অনেক বড় একটা কাজ। তো কথা হলো এটা পরে ধরো তোমাদের অনেক প্রবলেম হতে পারে, কিন্তু তোমাদের এটা মানে কোন বিষয়গুলো তোমার না পড়লেই না, এই হলো বিষয়। দেখো এখানে সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপের কথা বলা আছে। সিস্টোলিক চাপ কত, মেইনলি আমরা জানি সিস্টোলিক চাপ হচ্ছে 120 মিলিমিটার পার, এটা জানি, কিন্তু স্বাভাবিক যেটা যদি বলা হয় সিস্টোলিক চাপ সেটা হচ্ছে 100 থেকে 100
39 এবং হচ্ছে অপটিমাম 120 এবং ডায়াস্টোলিক চাপ হচ্ছে 60 থেকে 89 এবং অপটিমাম হচ্ছে কত 80। স্ফিগমোম্যানোমিটার বা সংক্ষেপে বিপি যন্ত্র বলা হয়, এটার মাধ্যমে কি করা হয় ব্লাড প্রেসার মাপা হয়, বুঝছো। এতে দেখো ব্যারোরিসেপ্টর বলছে, ব্যারোরিসেপ্টর কি জিনিস এটা মনে রাখবে একটু। মানুষের রক্তবাহিকার প্রাচীরে বিশেষ সংবেদী স্নায়ু প্রান্ত থাকে, এগুলো রক্তচাপ পরিবর্তনে বিশেষভাবে সাড়া দেয়, এটাকে বলা হয় হচ্ছে কি ব্যারোরিসেপ্টর। আচ্ছা, উচ্চ হাই হাই প্রেসার ব্যারোরিসেপ্টর আছে এবং লো প্রেসার ব্যারোরিসেপ্টর আছে, আচ্ছা আছে, এগুলো জাস্ট একটু রিডিং করবা। এখানে দেখো নিউরো হাইপোফাইসিস কর্তৃক অ্যান্টিডাইউরেটিক হরমোন, অ্যান্টিডাইউরেটিক, অ্যান্টি মানে কি করতে দেয় না, ডাইউরেটিক মানে মূত্রবর্ধক, অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন। এই যে দেখো ভ্যাসোপ্রেসিন হরমোনের অপর নামে কি অ্যান্টিডাইউরেটিক হরমোন। এ কি করে অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন, এ হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের হচ্ছে কাজে সাহায্য করে, অর্থাৎ যেন তোমার ব্লাড প্রেশার কমে যায় এটাতে সহায়তা করে। ভ্যাসোপ্রেসিন, সরি এটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন মানে কি, ভ্যাসোপ্রেসিন এ কি করবে মানে হচ্ছে এ মেইনলি যেটা করে সেটা হচ্ছে বৃক্কনালীর পানি পুনঃশোষণ, অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক, ডাইউরেটিক মানে কি তোমার মূত্রবর্ধক, তাই না, অ্যান্টি মানে তার বিপরীত, তাই না। এখন কথা হলো এ যেটা করে সেটা হচ্ছে এর বৃক্ক থেকে যেগুলো পানি পুনঃশোষণ হয় এটা করে কি আয়তন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ বাড়ায়। এখন এই যে ভ্যাসোপ্রেসিন এটা ডিরেক্টলি তোমার হচ্ছে রক্তনালীর সংকোচন করে, অর্থাৎ ব্লাড আমাদের ব্লাড ভেসেল যেগুলো আছে এগুলোকে কন্ট্রাক্ট করায়, এবং কন্ট্রাক্ট যখন করবে ব্লাড ভেসেল অবশ্যই কি হবে তখন ব্লাড প্রেশারও বাড়বে, রক্তচাপও বাড়বে, এটা হলো বিষয়। মানুষের রক্ত সংবহন তন্ত্র কোন ধরনের, বদ্ধ ধরনের, এবং এখানে দুই ধরনের সংবহন দেখা যায়, একটা হচ্ছে সিস্টেমিক আর একটা হচ্ছে পালমোনারি। সিস্টেমিক মানে হচ্ছে হৃৎপিণ্ড থেকে হচ্ছে তোমার যেগুলো ধমনীগুলো বের হয়ে যাবে সেই ধমনী থেকে, সেই ধমনীর মাধ্যমে এই অক্সিজেন গুলা হৃৎপিণ্ড থেকে যখন সারা দেহে পৌঁছে যাবে এটাকে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন। আর পালমোনারি সার্কুলেশন, পালমোনারি মানে কি ফুসফুসীয়, ফুসফুসের সাথে সম্পর্কিত যে সংবহন এটাকে বলা হয় পালমোনারি সংবহন। চার প্রক্রিয়া বলা আছে সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল এবং করোনারি। পোর্টাল মানে কি, পোর্টাল মানে হচ্ছে তোমার ধরো যে যে অঙ্গে যাওয়ার কথা সেই অঙ্গে না গিয়ে যদি বাইপাস হিসেবে অন্য একটা অঙ্গের ভিতর দিয়ে যদি যায় এটাকে বলা হয় পোর্টাল। করোনারি মানে কি হৃৎপিণ্ড সম্পর্কিত, তাই না, হৃৎপিণ্ডের যে সংবহন এটাকে বলা হয় করোনারি সংবহন। ঠিক আছে, এখানে দেখবা যে ফুল সিস্টেমিক সংবহনে কত সেকেন্ড সময় লাগে, এটা খুব গুরুত্বপূর্ণ, 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে। এইটা দেখো এই যে আমাদের যে শিরা, কয়টা শিরা হচ্ছে আমাদের ইয়েতে চলে আসে লেফট অ্যাট্রিয়ামে, দেখো 4টা শিরা বলছিলাম কিছুক্ষণ আগে। এবং এই সংবহন কেমন কিভাবে হয় এটা একটু দেখবা, এটা কিন্তু বলছি সংবহন কেমন, ব্লাড সার্কুলেশন। পোর্টাল সংবহন দেখো, পোর্টাল সংবহন যদি এই যে দেখো বিভক্ত হয়, মানে এটা জাস্ট এভাবে মনে রাখবা যে পোর্টাল সংবহন হচ্ছে বাইপাস সংবহন, অর্থাৎ যেখানে যাওয়ার কথা ডেস্টিনেশনে যাওয়ার কথা সেই ডেস্টিনেশনে না গিয়ে ও যদি অন্য একটা সড়ক দিয়ে সেটাতে যায়। ধরো তোমার রক্ত যেটা ধরো মেইনলি যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই যে ধরো খাদ্য শোষণ হয়, যে সেই খাদ্য শোষণ হওয়ার কারণে আমাদের যে রক্ত যেটা আছে সেই রক্তের খাদ্য শোষণ হইলো, তারপর সেটা রক্তের ভিতরে ঢুকে গেল, সেই রক্তের ভিতরে ঢুকে যাওয়ার পরে এটা কিন্তু প্রথমে লিভারে যাবে, কোথায় যাবে, লিভারে যাবে। কারণ কথা হলো অনেকগুলো প্রাণীতে দেখা যায় সেটা লিভারে না গিয়ে ডিরেক্টলি তো কোথায় যায়, রেনাল মানে হচ্ছে তোমার বৃক্কে যায়, তারপর বৃক্কে থেকে হচ্ছে সেই রক্তটা আবার হচ্ছে লিভারে আসে। তাহলে যে পাথওয়ে এটা কি চেঞ্জ হয়ে গেল না, পাথওয়ে হচ্ছে ডিরেক্ট পাথওয়ে হচ্ছে তোমার কোথা থেকে কথা তোমার হচ্ছে তোমার ধরো ক্ষুদ্রান্ত থেকে হচ্ছে ডিরেক্ট হচ্ছে লিভার, কিন্তু পাথওয়েটা চেঞ্জ হয়ে কোথায় গেল, ক্ষুদ্রান্ত থেকে কিডনি, কিডনি থেকে লিভার, বুঝছো। এইরকম মানে বাইপাস যেটা আছে সেটাকে হচ্ছে পোর্টাল সংবহন বলা হয়। ঠিক আছে, এই যে পোর্টাল সংবহন এটা কিভাবে হয় এটা একটু পড়ে রাখবা। ঠিক আছে, এখানে হেপাটিক পোর্টাল সংবহন বলা আছে এবং করোনারি সংবহন, ওটা মানে পোর্টাল সিস্টেম যেটা আছে এটা দুই প্রকার, একটা হচ্ছে রেনাল পোর্টাল সিস্টেম আর একটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। হেপাটিক পোর্টাল সিস্টেম যেটা আছে সেটা মানুষের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু রেনাল পোর্টাল সিস্টেম কোথায় দেখা যায়, নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ সেগুলোতে দেখা যায়, মানুষের কিন্তু এটা দেখা যায় না। এই দেখো পোর্টাল রেনাল পোর্টাল সিস্টেম স্তন্যপায়ী প্রাণীতে অনুপস্থিত, হেপাটিক পোর্টাল সিস্টেম কি বিদ্যমান। কিভাবে এই সিস্টেমটা হচ্ছে মেইনটেইন করে এটা একটু রিডিং করে নিবা। করোনারি সংবহন হৃৎপিণ্ডের নিজস্ব যে ধমনী বা হচ্ছে
শিরা, সেটা যে সংবহন তাকে বলা হচ্ছে কি করোনারি সংবহন। কারণ আমি তোমাকে বলি হৃৎপিণ্ড একটা পেশি, এর কি অক্সিজেন দরকার আছে, খাদ্য পুষ্টি দরকার আছে। তো যে ধমনীগুলো হৃৎপিণ্ডে এই কাজগুলো করবে, অর্থাৎ অক্সিজেন, তারপর হচ্ছে তোমার খাদ্য সার, তারপর হচ্ছে এগুলো সরবরাহ করবে, এগুলোকে বলা হচ্ছে করোনারি ধমনী, বুঝছো? এবং এই যে সংবহন এটাকে বলা হচ্ছে করোনারি সংবহন। সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহনের ভিতরে একটু পার্থক্য দেখবা। আসলে হচ্ছে রোগের ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রোগের অংশটা বেশ গুরুত্বপূর্ণ। দেখো এখানে প্রথমে বলা হয়েছে যে হৃদরোগের বিভিন্ন অবস্থা। হৃদরোগের দেখো প্রথমেই বলা আছে বুকে ব্যথা বা চেস্ট পেইন। চেস্ট পেইন শুধুমাত্র হৃদরোগের কারণেই যে হবে এর কোনো কারণ নাই। হৃদরোগ ব্যতীত অন্য বিভিন্ন কারণে চেস্ট পেইন হইতে পারে। সেটা হতে পারে প্লিউরিসিড, প্লিউরা সেখান থেকে বোঝা যাচ্ছে। তাহলে প্লিউরা মানে কি? ফুসফুসের আবরণ। তাহলে ফুসফুসের আবরণ যদি তোমার ক্ষতিগ্রস্ত হয় বা হচ্ছে ইনফ্লামেশন হয়, তখন তাকে কি বলা আছে? প্লিউরিসি, ইনফ্লামেশন অফ প্লিউরাল কি ক্যাভিটি বা হচ্ছে আবরণ, তাই না? এটা হলো বিষয়। নিউমোনিয়া, নিউমোনিয়া কেন হয়? ফুসফুসের জীবাণু সংক্রমণ, প্লুরাল যন্ত্রণা, এটা একটু মনে রাখবো। ফুসফুসের জীবাণু সংক্রমণ হলে কি হয়? নিউমোনিয়া হয়। পালমোনারি এম্বোলিজম, এম্বোলিজম মানে হচ্ছে কি জমাট বেঁধে যাওয়া। দেখো শ্রেণীদের শনিদেশ বা নিম্নাঙ্গের শিরা থেকে জমাট রক্ত ফুসফুসে প্রবেশ করে এবং পালমোনারি ইনফেকশন তৈরি করে, তীব্র ব্যথা বুকে কি হয়? ব্যথার সৃষ্টি হয়। কস্টোকন্ড্রাইটিস, কস্টোকন্ড্রাইটিস, আইটিস মানে বুঝবা যে এটা প্রদাহ হবে, আইটিস। যেমন হচ্ছে মেনিনজাইটিস, এনসেফালাইটিস, তারপর হচ্ছে যে কিছুক্ষণ আগে দেখলাম আমরা কি টনসিলাইটিস, তাই না? এগুলো মেনিনজাইটিস বললাম, তাই না? মেনিনজাইটিস মানে কি? তোমার হচ্ছে মস্তিষ্কে যদি প্রদাহ হয়। তারপর হচ্ছে তোমার যেটা এনসেফালাইটিস, কথা জড়ায় যায় যে প্রদাহের কারণে। আচ্ছা, কস্টোকন্ড্রাইটিস যেটা আছে সেটা কি হয়? দেখো ফ্র্যাকচারের কারণে, মানে হচ্ছে সংযোগস্থলে কস্টোকন্ড্রাইটিস, তাই না? কোষ্ঠ মানে কি? কোষ্ঠ মানে হচ্ছে মেইনলি বোঝায় যে আমাদের রিব যেটা আছে এটা দুইটা অংশ থাকে। একটা হচ্ছে আমাদের কন্ড্র অবস্থা অর্থাৎ তরুণাস্থিময় অবস্থা, আর একটা হলো কোষ্ঠ মানে কি? অস্থিময় অবস্থা। এই দুইটার মাঝখানে যে জাংশন থাকে এটা বলা হচ্ছে কোস্টোকন্ড্রাল রিজিয়ন। এবং এখানে দেখো পরশুকা এবং পরশুকা সম্মুখস্থ তরুণাস্থির সংযোগস্থলে প্রদাহ, এটাকেই বলা হচ্ছে কি? কস্টোকন্ড্রাইটিস। পরশুকার রিব ফ্র্যাকচার বা পেশি টান, মাসল স্ট্রেইনের কারণে কি হয়? বুক ব্যথা হতে পারে। তারপর হচ্ছে স্নায়ুতে চাপ, নার্ভ কম্প্রেশনের কারণে অনেক সময় বুক ব্যথা হয়। পিত্তপাথড়ী যদি হয়, গলস্টোনের ক্ষেত্রে কি হতে পারে? তোমার এই যে বুকে ব্যথা হতে পারে। তারপর অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাক, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু বলে রাখবো যে হচ্ছে এই মেকানিজমটা একটু বলবো। দেখো অ্যাংজাইটি এবং প্যানিক অ্যাটাকের কারণে কিভাবে হচ্ছে তোমার বুকে ব্যথা হয় বলি, শোনো। সেটা হচ্ছে যখন কেউ হচ্ছে দুশ্চিন্তা বা হচ্ছে প্যানিক অ্যাটাকে পড়ে যায়, তখন এর অধিকাংশ সময় দেখা যায় অ্যাড্রেনালিন হরমোন ক্ষরণ হয়। অ্যাড্রেনালিন হরমোন ভীত বা ভয়ের কারণে যে হরমোনটা তৈরি হয় এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন। এখন যখন এটা অ্যাড্রেনালিন হরমোন ফাংশনাল হয়ে যাবে, তখন বডির যে রেগুলার কাজকর্ম সেটা হচ্ছে নন ফাংশনাল হয়ে যাবে। অর্থাৎ দেখা যাবে যে ব্রেন যেভাবে ফাংশন করতেছিল সেভাবে ফাংশন করবে না। যেমন এক্সাম হলে এই কাজগুলো হয়। এক্সাম হলে যদি কেউ প্যানিক অ্যাটাক এর শিকার হয়, অথবা দেখা যায় যে হচ্ছে ধরো এমন একটা অবস্থার শিকার হয় যে হচ্ছে ভীত হয়ে গেছে এক্সাম সম্পর্কে, এক্সাম হলে গিয়ে হঠাৎই ভীত হয়ে পড়ছে, তখন দেখা যায় ওর অ্যাড্রিনাল হরমোন অনেক ক্ষরণটা বেশি হয়ে যায়। তখন দেখা যায় যে তোমার এই যে আমাদের যে সঠিক উত্তর নির্বাচন, তুমি এক্সাম দিতে গেছো, সেই এক্সামে হচ্ছে বিভিন্ন এমসিকিউ আছে। তো এমসিকিউ এর কোনটা সঠিক হবে, কোনটা ভুল হবে, কোন অপশন তুমি দাগাবা, এটা মূলত ঠিক করে দেয় হচ্ছে আমাদের একটা ব্রেনের একটা অংশ যার নাম হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। তো এই যে প্রিফ্রন্টাল কর্টেক্স, এইটার কার্যক্রম কে ভালো যদি তুমি রাখতে পারো, তার মানে তোমার পরীক্ষাটা স্মুথ হবে। আর যদি কোনোভাবে এই প্রিফ্রন্টাল কর্টেক্স এর কার্যক্রমে যদি ব্যাঘাত হয়, তাহলে বুঝবা যে পরীক্ষা কিন্তু উল্টাপাল্টা হইতে শুরু করছে। এবং এটা ব্যাঘাত হয় কিসের কারণে? কেউ যদি ভয় পেয়ে যায় হঠাৎ করে, তাহলে ভয় পেয়ে গেলে কি হবে? ভয় পেয়ে গেলে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হবে। এই অ্যাড্রিনালিনটা খুব খারাপ ভাবে প্রিফ্রন্টাল কর্টেক্সে গিয়ে হিট করে। এবং যখন এই প্রিফ্রন্টাল কর্টেক্সে গিয়ে হিট করবে, তখন সোজা কোশ্চেন তোমার কাছে আনকমন এবং কঠিন মনে হবে, বুঝছো? এই হলো বিষয়। আচ্ছা, কার্ডিওভাস্কুলার রোগ। কার্ডিওভাস্কুলার রোগ বলতে কার্ডিওভাস্কুলার অর্থাৎ হৃৎপিণ্ড সম্পর্কিত যেগুলো রোগ, ভাস্কুলার মানে হচ্ছে রক্ত সম্পর্কিত যেগুলো। তাহলে একত্রে এটাকে বলা হয় কি? কার্ডিওভাস্কুলার রোগ। অর্থাৎ হৃৎপিণ্ড এবং রক্তনালী সম্পর্কিত যে রোগ, এটাকে কি বলা হচ্ছে? কার্ডিওভাস্কুলার রোগ। এখানে দেখো বলা হয়েছে কার্ডিওমেগালি সবচেয়ে গুরুত্বপূর্ণ। হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া কি বলা হয়? কার্ডিওমেগালি। বড় হয়ে যাওয়া এগুলো হচ্ছে মেগালি। হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া কি বলা হয়? কার্ডিওমেগালি। কার্ডিওমেগালি। তারপরে তোমার যদি লিভার বড় হয়ে যায়, এটা কি বলা হবে? হেপাটোমেগালি। 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 যদি তোমার স্প্লিন বা প্লিহা বড় হয়ে যায়, এটাকে বলা হয় স্প্লিনোমেগালি। স্প্লিনোমেগালি।
বুঝছো? কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে গেলে সেটাকে কি বলা হয়? মেগালি। তাছাড়া আরো কিছু রোগ আছে যেমন কনজেনিটাল হার্ট ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি, মায়োপ্যাথি মানে হৃদপেশির রোগ। মায়ো মানে পেশি বুঝবা, তবে কার্ডিও মানে হৃদপেশির রোগ, বোঝাই যাচ্ছে। তারপরে দেখো কার্ডাইটিস, আইটিস বলছিলাম মানে হচ্ছে প্রদাহ। পেরিকার্ডাইটিস মানে হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়ামের যদি প্রদাহ হয়, বোঝাই যাচ্ছে, নাম থেকে কিন্তু বোঝা যাবে। কনজেনিটাল হার্ট ডিজিজ মানে জন্মগত যদি হৃৎপিণ্ড রোগ থাকে, কনজেনিটাল মানে হচ্ছে জন্মগত, তাই না? রিউমেটিক হৃদরোগ, এটা খুব গুরুত্বপূর্ণ। রিউমেটিক ফিভার, যাদের বাত জ্বর আছে, বাত জ্বর কিন্তু কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে হয় বাত জ্বর। যাদের বাত জ্বর আছে, এটা যদি ধরো দীর্ঘমেয়াদী হয়, প্রায় 10 বছর বা 12 বছর এরকম যদি পার হয়ে যায়, তখন এটা হচ্ছে আমাদের যে হার্ট, সেই হার্টে এফেক্ট করতে পারে। ঠিক আছে। কার্ডিওভাস্কুলার রোগের ভিতরে যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে করোনারি হৃদরোগ। করোনারি হৃদরোগের অপর নাম হচ্ছে ইস্কেমিয়া। ইস্কেমিয়া হচ্ছে কি? ইস্কেমিয়া যখন হচ্ছে তোমার এই যে দেখা যাচ্ছে যে তোমার ধরো ব্লাড সাপ্লাই সেরকম হচ্ছে না টিস্যুতে, তাহলে ব্লাড সাপ্লাই যদি না হয় অক্সিজেন সাপ্লাই হবে না, এটা তৈরি করে একটা অবস্থা, যাকে বলা হয় কি? ইস্কেমিয়া। ইস্কেমিয়া। তারপরে হচ্ছে অ্যানজাইনা, হার্ট অ্যাটাক। অ্যানজাইনা মানে কি? হচ্ছে যদি হৃৎপিণ্ডের কারণে যদি বুকে ব্যথা হয়, তখন তাকে বলে কি? অ্যানজাইনা, তাই না? এবং আরো বিভিন্ন ধরনের রোগ আছে, যেমন হচ্ছে আমাদের কি করোনারি আর্টারি ব্লকেজের কারণে কি হতে পারে? বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে, যেমন হচ্ছে এমআই, বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যান্টেরিয়র ইনফেরিয়র এমআই, পোস্টেরিয়র ইনফেরিয়র এমআই, বিভিন্ন ধরনের এমআই আছে। অর্থাৎ কোথায় এমআইটা হচ্ছে? এমআই বলতে কি? মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অর্থাৎ হার্ট অ্যাটাক কোন রিজিয়নে হচ্ছে, এটার মাধ্যমে অনেকগুলো ভাগ আছে। কিন্তু আমরা কি মনে রাখবো এই হার্ট অ্যাটাক কেন হচ্ছে? তার মানে এই যে দেখো, ধমনী গহ্বর যদি কোনো কারণে কি হয়ে যায়, আমাদের করোনারি ধমনী গহ্বর যদি কোনো কারণে শুরু হয়ে যায়, শুরু হয়ে যাওয়ার বিভিন্ন কারণ আছে। চর্বি জমে যাওয়া, চর্বি, হলুদ চর্বি, এটাকে বলা হয় কি? হলুদ চর্বি যদি এন্ডোথেলিয়ামে যুক্ত হয়ে যায়, এটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস বা আর্টেরিওস্ক্লেরোসিস। বুঝছো? এটা একটা প্লাক সৃষ্টি করে। তখন এটা কি তৈরি করবে? তোমার রক্ত জমাট বাঁধার একটা উপক্রম তৈরি করবে। আচ্ছা দেখো, অ্যানজাইনা বা হৃদচুলো। অ্যানজাইনা বা হৃদচুলো বলছিলাম কি? হৃৎপিণ্ডজনিত বুকের ব্যথা। মানে যখন দেখা যাবে এই হৃৎপিণ্ডের কারণে বুকে ব্যথা হচ্ছে, তখন কি হয়? হৃৎপিণ্ড মানে অক্সিজেন, পর্যাপ্ত অক্সিজেন কি করতে পারে না, সরবরাহ পায় না। তখন মনে হয় যে দম বন্ধ হয়ে আসছে, একটা অস্বস্তিকর, মারাত্মক অস্বস্তিকর একটা অবস্থা সৃষ্টি হয়। এই অ্যানজাইনা 3 প্রকার, একটা হলো সুস্থিত স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, প্রিনজমেটাল অ্যানজাইনা। এখানে মনে রাখতে হবে স্টেবল অ্যানজাইনা যেটা আছে, সেই স্টেবল অ্যানজাইনা তুমি যদি বিশ্রাম নাও তাহলে ঠিক হয়ে যায়। এবং অস্থিত অ্যানজাইনা বা আনস্টেবল অ্যানজাইনা যদি তুমি বিশ্রাম নাও তাও ঠিক হবে না। প্রিনজমেটাল অ্যানজাইনা ঘুমের ভিতরে বা ঠান্ডার কারণে যদি হয়, এই যে দেখো ঘুমের ভিতরে বা ঠান্ডার কারণে। অ্যানজাইনা লক্ষণ, এই লক্ষণগুলা দেখা যাবে যে হচ্ছে তোমার হার্ট অ্যাটাকের লক্ষণ, অ্যানজাইনা লক্ষণ এবং হচ্ছে তোমার হার্ট ফেলিয়ারের লক্ষণ, অনেকগুলো একই সাথে মিলে যাবে। এই যে ধরো মানসিক চাপ, অতি ভোজন, এগুলো আতঙ্ক, এগুলো হতে পারে, আর অ্যানজাইনা হতে পারে। তারপর হচ্ছে স্টার্নামের পিছনে কেমন ব্যথা হবে এটা, তারপর সেগুলো লক্ষণগুলো সাধারণত দেখা যায় অনেক ক্ষেত্রে মিলে যায়। বুঝছো? এই জন্য এটা খুব কেয়ারফুলি পড়তে হবে। করণীয় বা প্রতিকার, প্রথমে ইসিজি টেস্ট করতে হবে। ইসিজি এবং ইকোকার্ডিয়াম। ইসিজি হচ্ছে হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা, হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা বোঝার জন্য করা হয় ইসিজি, অর্থাৎ আসলে কি কোনো হৃৎপিণ্ড কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য প্রথমে কি করতে হয়? ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। হার্ট অ্যাটাক, এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই যে দেখো এমআই, হার্ট অ্যাটাক অপর নাম কি? এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। বুঝছো? এখন দেখো এই যে এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এখানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন কেন হয় এটা আগেও বলছি, যে হচ্ছে যদি আমাদের যে হৃৎপিণ্ডের যে নিজস্ব ধমনী, যাকে কি বলা হয়? করোনারি ধমনী। এই করোনারি ধমনী যদি কোনো কারণে ব্লকেজের সৃষ্টি হয়, অর্থাৎ এটা হতে পারে চর্বির কারণে। চর্বি যখন, হলুদ চর্বি যখন এটাতে জমা হয়ে যাবে, তখন তৈরি করে একটা প্লাক। এই প্লাক তৈরি করলে এর ভিতর দিয়ে অক্সিজেন যাইতে পারবে না। আর অক্সিজেন যদি না যায়, তাহলে সেই ক্ষেত্রে সেখানে কি হচ্ছে খাবার, খাদ্যবস্তু এগুলো কি যাবে? যাবে না। কিন্তু দেখো এই যে প্লাকটা দেখো, এই প্লাকের কারণে এখানে অক্সিজেন যাইতে পারে, রক্তনালী যাইতে পারে, রক্তগুলো যাইতে পারতেছে না। কারণ রক্ত যদি না যাইতে পারে, এদিকে কি অক্সিজেন যাবে? অক্সিজেন যাবে না। এখন দেখি বলতো, এই যে অক্সিজেন যদি না যায়, কেন এই জায়গাতে ব্যথার সৃষ্টি করবে? এটা অক্সিজেন গেল না, অক্সিজেন না যাওয়ার কারণে কিন্তু হৃৎপিণ্ডে ব্যথা হচ্ছে। এইটা কেন হয়? দেখি একটা একটা কমপ্লেক্স কোশ্চেন, দেখি বলতো কে পারে? একটা কমপ্লেক্স কোশ্চেন, জাস্ট একটু হিন্টস দিলে বুঝে যাবো আসলে তুমি পারবা কিনা। একটু হিন্টস দাও, দেখি অ্যান্সার দাও। মানে কোশ্চেনটা হচ্ছে এরকম, ধরো হৃৎপিণ্ডের যে নিজস্ব ধমনী, এটাকে কি বলা হচ্ছে? করোনারি ধমনী। তো এই করোনারি ধমনী যখন ব্লক হচ্ছে, অর্থাৎ অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে, তখন ওর ভিতর দিয়ে কি যাচ্ছে না? রক্ত পাস করতে পারতেছে না। রক্ত পাস না করা মানে কি? অক্সিজেন পাস করতে পারতেছে না। এখন
যার ফলে কি হচ্ছে, তোমার একটা এনজাইনা পেক্টোরিসের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ তোমার ধরো বুকে অনেক ব্যথা করতেছে। তো এই যে বুকে ব্যথা, এই ব্যথাটা কোথা থেকে আসতেছে, ব্যথাটা কেন হচ্ছে এই বুকে ব্যথাটা, এটা বলতে পারবা কেউ? এটা একটা কমপ্লেক্স কোশ্চেন, দেখি কে ওইভাবে চিন্তা করছে, দেখি জাস্ট একটু হিন্টস দিলে বুঝে যাবো যে আসলে বুঝছো কিনা। এটা ব্লাড লুমেনে অক্সিজেন পাস করতেছে না, এখন পাস না করার কারণে বুকে ব্যথা হচ্ছে। কেন বুকে ব্যথাটা হচ্ছে, পাস না করার কারণে কেন বুকে ব্যথা হবে? খুবই সুন্দর, খুবই সুন্দর মনোয়ারুল ইসলাম। ল্যাকটিক অ্যাসিড কি হবে, উৎপন্ন হবে। মারাত্মক ক্যান্সার দিছে, বুঝছো? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে যখন এই যে অক্সিজেন যখন হচ্ছে তোমার এই যে এরিয়াতে যাইতে পারবে না, তখন কি হবে? আমরা জানি অক্সিজেনের অনুপস্থিতিতে কোন শ্বসন হয়, অবাধ শ্বসন, এবং উপস্থিতিতে হয় সবাধ শ্বসন। এখন অনুপস্থিতিতে হচ্ছে অবাধ শ্বসন, অবাধ শ্বসনে কি তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়। এবং ল্যাকটিক অ্যাসিড কি করে জানো? ল্যাকটিক অ্যাসিড হচ্ছে পেশির বিভিন্ন জায়গায় ব্যথার সৃষ্টি করে। যেমন তোমাকে উদাহরণ দেই, ধরো কেউ একজন জিম করে, এখন ও অনেকদিন জিমে যায় নাই, হঠাৎ করে যখন ও জিমে যাবে তখন কি করবে, জিমের যে ভারী কাজগুলো আছে সেটা করার সময় ওর পেশিগুলো বারবার নড়াচড়া করবে, এবং এই নড়াচড়া করার কারণেই কিন্তু এর ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ হবে। পেশিতে কি হয়, ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হবে। ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হওয়া মানেই তোমার কি হবে, ব্যথা হবে। এখন দেখো এখানে হৃৎপিণ্ডের যে ধমনী, সেই ধমনীর ভিতর দিয়ে অক্সিজেন পাস করতে পারতেছে না, অর্থাৎ এর ভিতরে অক্সিজেন পাস না করা মানে কি, অবাধ শ্বসন হচ্ছে। অবাধ শ্বসন হওয়া মানে কি, ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন করতেছে। এখন ল্যাকটিক অ্যাসিড যখন ফর্মেশন করবে তখন কি হবে, বুকে প্রচন্ড ব্যথা হবে এবং এনজাইনা তৈরি করবে। খুব ভালো একটা অ্যান্সার দিছে। রিফাত হাসান বলছে ডি ল্যাকটিক অ্যাসিড। ডি ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ ডি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় কোথায়, পেশিতে ডি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, তাই না? এবং এল ল্যাকটিক অ্যাসিড কোথায় তৈরি হয়, টক দধিতে। তোমরা কোথায় পড়ছো এটা, অর্গানিকে, তাই না? ঠিক আছে। এই যে বলতেছে দেখো, এটাকে কি বলা হচ্ছে, হার্ট অ্যাটাক। এই যে হৃদপেশিতে যদি পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, কেন, অ্যাথেরোস্ক্লেরোসিস এর কারণে। এটাকে বলা হচ্ছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন। বিভিন্ন ধরনের মায়োকার্ডিয়াল ইনফাকশন আছে, বলছিলাম কোন রিজিয়নে এটা হচ্ছে এটার উপর নির্ভর করে এটাকে বলা হয় অ্যান্টেরিয়র ইনফিরিয়র, তারপরে হচ্ছে পোস্টেরিয়র সুপেরিয়র বা পোস্টেরিয়র ইনফিরিয়র, এই ধরনের বিভিন্ন ধরনের এমআই আছে, বুঝছো? ঠিক আছে। হার্ট অ্যাটাকের লক্ষণগুলো একটু পড়তে হবে। মোচড়ানো ভাব, তারপরে দেখবা যে হচ্ছে এই যে ঊর্ধ্বাঙ্গের অন্যান্য অংশ অস্বস্তি, বিভিন্ন জায়গায় এটা রিফার্ড পেইন সৃষ্টি করে। হার্টের যে ব্যথাটা যেটা আছে সেটা বিভিন্ন অঙ্গে রিফার্ড পেইনের সৃষ্টি করে। রিফার্ড পেইন মানে কি, এই ব্যথাগুলো ছড়ায় যায় বিভিন্ন অংশে, দেখা যাচ্ছে পিঠ, গলা, চোয়াল ইত্যাদি ছড়ায় পড়ে। কিভাবে ছড়ায় পড়ে, এটা নার্ভের মাধ্যমে ছড়ায় পড়ে, নার্ভের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে, রিফার্ড পেইনটা ছড়ায় পড়ে। আচ্ছা, বই বই ভাব হতে পারে, নশা, বই বই ভাব, ঠিক আছে। এর জন্য ডাক্তারের বিভিন্ন পরামর্শ নিতে হবে। বিএমআই ঠিক রাখতে হবে, অর্থাৎ বডি মাস ইন্ডেক্স ঠিক রাখতে হবে। তারপরে হচ্ছে তোমার একটু হাঁটা চলা করতে হবে, ধূমপান করা যাবে না, তাই না? হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্যে পার্থক্য, অধিকাংশ তুমি যদি গ্রামে যাও তাহলে যদি স্ট্রোকও করে বলে যে হচ্ছে হার্ট অ্যাটাক করে, হার্ট অ্যাটাক তো বলেই না, হার্ট অ্যাটাক করলেও বলে যে কি স্ট্রোক করে মারা গেছে, বুঝছো? এটা হলো বিষয়। তারা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মাঝখানে যে ডিফারেন্স আছে এটা বোঝে না। হার্ট অ্যাটাক যেটা আছে সেটা কি, তোমার হৃৎপিণ্ড সম্পর্কিত, তাই না? হৃৎপিণ্ড অ্যাটাক তার মানে কি, মায়োকার্ডিয়াল ইনফাকশন, এমআই। আচ্ছা, আর হচ্ছে স্ট্রোক যেটা, সেটা কি, এটা হচ্ছে তোমার যদি ব্রেনে যদি কোনো কারণে দেখা যাচ্ছে তঞ্চল পিণ্ড সৃষ্টি হয়েছে, অর্থাৎ কোনো কারণে রক্তনালী ফেটে সেখানে হচ্ছে অতিরিক্ত রক্ত কি হয়ে গেছে, জমাট বেঁধে গেছে, তখন এই যে দুর্ঘটনাটা হয় সেটাকে বলা হচ্ছে স্ট্রোক, তাই না? এবং এটার কারণে কি হয়, প্যারালাইসিস হয়, তারপরে হাত মুখ বেঁকে যায়, তারপরে আকস্মিক মৃত্যু হইতে পারে। আকস্মিক মৃত্যু মেইনলি হয় হেমোরেজিক স্ট্রোক যেটা, সেটাতে, বুঝছো? যেখানে কি ব্রেনে মারাত্মক পরিমাণে রক্তক্ষরণ হয়। এবং এই ধরনের রোগীকে তুমি যদি জাস্ট 1 ঘন্টার ভিতরে যদি ইউরোবাইলেস, স্ট্রেপ্টোকাইনেস এই ধরনের যদি না দিতে পারো, চিকিৎসা না দিতে পারো, তাহলে সেক্ষেত্রে এই রোগীগুলো মারা যায়। ইউরোবাইলেসের কাজ কি হয় দেখি বলতো। ইউরোবাইলেসের, এই ইউরোবাইলেস যেটা করে সেটা হচ্ছে তোমার এই যে তঞ্চন পিণ্ড আছে, তোমার হচ্ছে ধরো ব্রেনে রক্তক্ষরণ হয়েছে, এটা একটা তঞ্চন পিণ্ড সৃষ্টি করছে, পিণ্ড তৈরি করছে, এই পিণ্ডকে লিকুইড করে দেয় এই ইউরোবাইলেস, এই ইউরোবাইলেস এনজাইম। তো ইউরোবাইলেস সমৃদ্ধ কিছু ওষুধ এবং হচ্ছে তোমার স্ট্রেপ্টোকাইনেস সমৃদ্ধ কিছু ওষুধ এই চিকিৎসকরা কি করে থাকে, পরামর্শ দিয়ে থাকে, এবং যার ফলে কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় হেমোরেজিক স্ট্রোকেও কি মানুষকে বাঁচানো সম্ভব হয় যদি খুব তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু করা যায়। হার্ট ফেলিয়ার বলা আছে, দেখো হৃৎপিণ্ডে যখন দেহের অনেক পরিমাণের ধরো রক্ত দরকার কিন্তু এটা হার্ট দিতে পারতেছে না, এটাকে বলা হয় কি হার্ট ফেলিয়ার।
মানে হার্ট ওইভাবে পাম্পই করতে পারতেছে না, যতটুকু রক্ত দরকার দেহের এটা পাম্প করতে পারতেছে না, এটাকে বলা হচ্ছে কি হার্ট ফেইলিয়ার। হার্ট ফেইলিয়ার বিভিন্ন কারণে হতে পারে, এই যে দেখো এমআই, মাইগ্রেন ইনফেকশন অর্থাৎ হার্ট অ্যাটাকের কারণে, হাইপারটেনশন, এইচটিএন বলা হয় এটাকে, এইচটিএন হাইপারটেনশন, বুঝছো? এটা হাইপারটেনশন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ইনহেরিটারি, অর্থাৎ যদি কারো বাবা মার হয়ে থাকে হাইপারটেনশন, দেখা যাবে সন্তানেরও হাইপারটেনশন হচ্ছে একটা এজ পরে, তাও হবে, এরকম একটা প্রবাবিলিটি কিন্তু থাকে। হৃৎপিণ্ডের ছন্দপতন হলে এটাতেও হতে পারে, রক্ত শূন্যতা বা ইস্কেমিয়ার জন্য হতে পারে, তাই না? হার্ট ফেলিয়ারের লক্ষণ এটা বেশ গুরুত্বপূর্ণ। দেখো, পা গোড়ালি, পায়ের পাতা, উদর ও যকৃৎ স্ফীত হয়ে যায়, একমাত্র মানে হচ্ছে ইডিমা ফর্মেশন হয় হার্ট ফেলিয়ারের কারণে, ইডিমা ফর্মেশন, বুঝছো? ইডিমা ফর্মেশন বলতে পা গোড়ালি, পায়ের পাতা দেখবে এগুলো মোটা হয়ে যাচ্ছে, এখানে মানে পায়ে তরল জমা হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় কি ইডিমা ফর্মেশন। ইডিমা ফর্মেশন হয় কোথায়? শুধুমাত্র হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে। আর যদি পেটে পানি জমে এটাকে বলা হয় অ্যাসাইটিস ফর্মেশন, অ্যাসাইটিস ফর্মেশন, বুঝছো? ঠিক আছে, তারপরে হচ্ছে হার্ট ফেলিয়ারের প্রতিকার। ভাই ব্রেক দেন একটু, একবারে শেষ করে দেবো, ব্রেকের এখন আর সময় নেই, একবারে শেষ করে দিব। দেখো, হার্ট ফেলিয়ার প্রতিকার, প্রতিকার বলতে এখানে বিভিন্ন ধরনের কাজ করা যেতে পারে। ধরো হচ্ছে যদি কেউ চর্বিযুক্ত খাবার খায় এটাকে পরিহার করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সিগারেট খাওয়া যাবে না, সিগারেট কিন্তু মারাত্মক ক্ষতি করে। কিভাবে ক্ষতি করে? সিগারেট কিন্তু এই যে ব্রেন যেটা আছে আমাদের মস্তিষ্ক, এটার কার্যক্ষমতা অনেকাংশে কমায় দেয়। দেখবা তোমার যেরকম মুখস্থ শক্তি থাকবে, একজন সিগারেট খায় তার মুখস্থ শক্তি সেম হবে না, ও দেখবা যে হঠাৎ করে অনেক জিনিস ভুলে যাচ্ছে, এটা হবেই। কেন এটা হয় এটা বলে দিই, দেখো এটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। সেটা কি? ধরো আমাদের অক্সিজেনের সাথে বাইন্ডিং করে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন বাইন্ড করার মাধ্যমে হিমোগ্লোবিন কি কিসে যায়? টিস্যুতে চলে যায়, এবং সেখানে কি টিস্যুর ভিতরে অক্সিজেনটা পাস করে। আর কথা হলো যে সিগারেট খায়, সিগারেটের ভিতরে একটা উপাদান আছে, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড বিভিন্ন উপাদানে থাকে, নিকোটিন থাকে, কার্বন মনোক্সাইড, টার, বিভিন্ন ধরনের অপদ্রব্য গুলো থাকে। আর কথা হলো এই যে কার্বন মনোক্সাইড যেটা থাকে, এ করে কি, এর কাজই হচ্ছে অক্সিজেন যেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে না পারে, অর্থাৎ অক্সিহিমোগ্লোবিন যেন ফর্মেশন না হইতে পারে, এই কাজটা করে। এখন অক্সিহিমোগ্লোবিন যদি ফর্মেশন না হয়, তাহলে কি অতিরিক্ত পরিমাণে যে আমরা যে রক্তকণিকা যেগুলো আছে সেগুলো কোথায় যাচ্ছে? আমাদের টিস্যুতে যাচ্ছে, এবং সেখানে অক্সিজেন দিচ্ছে। সেটা কি হবে? সেটা কিন্তু হবে না, কারণ অক্সিজেন বাইন্ডই হচ্ছে না ভালো মতো। কারণ অক্সিজেন যদি বাইন্ড না হয়, কোনো টিস্যুতেই কিন্তু ভালো মতো অক্সিজেন যাবে না। তার মানে কি আলটিমেটলি ব্রেনেও ভালো মতো অক্সিজেন যাবে না। কারণ ব্রেনে যদি অক্সিজেন ভালো মতো না যায়, তখন কি হবে? ও দেখবা যে ভালো মতো রেসপন্স করতে পারতেছে না, তারপরে আগের থেকে ভুলে যাচ্ছে বেশি, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হবে, বুঝছো? ঠিক আছে, করোনারি হৃদরোগের সৃষ্ট কিছু উপাদান সমূহ আছে। বয়স ভেদে এটা হয়, তারপর হচ্ছে লিঙ্গ ভেদে। বয়স ভেদে বলতে প্রায় 45-এর পরে যাদের বয়স, তাদের অধিকাংশ সময় দেখা যায় করোনারি ধমনির যে সমস্যা, মানে হৃদরোগ, তারপরে হচ্ছে তোমার দেখা যায় লিভারের সমস্যা তৈরি দেখা যায়, তারপরে হচ্ছে তোমার তোমাদের প্রোস্টেট গ্ল্যান্ড যেটা আছে, সেই প্রোস্টেট গ্ল্যান্ড ইনলার্জমেন্ট হয়, ইনলার্জমেন্ট অফ প্রোস্টেট। এটা দেখা যায় সকল ক্ষেত্রেই, 45 বছর পার হওয়া মানেই দেখা যাবে প্রোস্টেট গ্ল্যান্ড কি হয়, ইনলার্জ হয়ে যায়। এজন্য যাদের বয়স 45 অথবা 40 প্লাস, তাদের চেষ্টা করা উচিত যে যেন অন্তত 1 বছর পর পর যেন ডাক্তারের কাউন্সিলিং এ থাকা যায়, একটা রেগুলার ফলো আপে থাকার চেষ্টা করা উচিত। পারিবারিক ইতিহাস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু হৃদরোগ হতে পারে, বুঝছো? এই যে দেখো, নিকোটিন রক্তনালী সংকোচন ঘটায় এবং কার্বন মনোক্সাইড রক্তনালীর অন্তঃপর্দাকে নষ্ট করে দেয়, ফলে অ্যাথেরোস্ক্লেরোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়, বুঝছো? এখন তার মানে কি, সিগারেট খাওয়া অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, হার্ট অ্যাটাক হবে, বুঝছো? এজন্য হার্ট অ্যাটাক যদি বাঁচাইতে চাও, সিগারেট খাওয়া বাদ দাও। রসগোল্লা খাইতে পারো, বুঝছো? তরমুজ খাইতে পারো, মধু খাইতে পারো, কিন্তু সিগারেট খাইও না। ঠিক আছে, উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপের কারণে কি হয়? এই যে রক্তনালীর পুরুত্ব বাড়ে এবং ঋজুতা বৃদ্ধি পায়, ফলে নালী সংকীর্ণতা হয়, এবং কি হয়? এইচটিএন হাইপারটেনশনের সৃষ্টি হয়। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, এই চার্টটা যদি কেউ না পড়ে এক্সাম দিতে যায়, তাহলে ওর এক্সামটাই নেওয়া উচিত না, বুঝছো? দেখো, বুকের এক্স-রে করানোর মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায়। এক্স-রে করানোর মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা জানা, মানে প্রাথমিক অবস্থা জানা যায় ইসিজির মাধ্যমে, এবং এমনিতে হৃৎপিণ্ডের অবস্থা জানা যাবে হচ্ছে এক্স-রে মাধ্যমে। ইসিজির মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা জানা যায়। আচ্ছা, ইটিটি মানে এক্সারসাইজ টলারেন্স টেস্ট, অর্থাৎ ধরো তোমার তুমি হয়তো এক্সারসাইজ করতেছো, তো এই এক্সারসাইজের বিভিন্ন সময় তোমার হৃৎপিণ্ড কেমন পারফরমেন্স দিচ্ছে, কেমন কাজ করতেছে, এটা টেস্ট করা হয় ইটিটির মাধ্যমে।
বিএনপি ব্রেইন ন্যাট্রিওটিক পেপটাইড, এটা যেটা আছে সেটা হচ্ছে তোমার হার্ট ফেইলিয়ার নিশ্চিতকরণে সহায়তা করে, খুবই গুরুত্বপূর্ণ। হার্ট ফেইলিয়ার নিশ্চিতকরণে সহায়তা করে কোনটা? বিএনপি ব্রেইন ন্যাট্রিওটিক পেপটাইড। তারপরে দেখো হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায় এমআরআই ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এর মাধ্যমে। তারপর হার্ট অ্যাটাক হলে কোন ধরনের পরীক্ষা করতে হয়? খুবই গুরুত্বপূর্ণ। হার্ট অ্যাটাক হলে ট্রপোনিন 1 টেস্ট করতে হয়, ট্রপোনিন 1। ঠিক আছে। হৃদস্পন্দক বা পেসমেকার, পেসমেকার হচ্ছে দেখো এই যে যান্ত্রিক পেসমেকারের কার্যক্রম। পেসমেকার হচ্ছে যদি তোমার ইলেকট্রিক ইম্পালস যদি সাইনাট্রিয়াল নোড বা এসএ নোড যদি ভালোমতো তৈরি করতে না পারে তখন কি করতে হবে? আমাদের অন্য একটা পেসমেকার বসাইতে হয় এসএ নোডের জায়গায়। তো এটাকে বলা হচ্ছে পেসমেকার। পেসমেকার মানে হৃদস্পন্দক, ও কি করবে? ইলেকট্রিক সিগন্যাল তৈরি করবে যেটা কিনা পুরা হার্টে ছড়ায় যাবে, বুঝছো? এই হলো বিষয়। আচ্ছা ঠিক আছে, এখন সামনের দিকে যাই। এবং হৃদস্পন্দনে যদি অস্বাভাবিকতা তৈরি হয়, অর্থাৎ হৃদস্পন্দন বড় ইরেগুলার হৃদস্পন্দন যদি হয় তখন এটাকে বলা হয় অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া, বুঝছো? মানে এই যে ইরেগুলার যে হৃদস্পন্দন, অ্যারিথমিয়া, অ্যারিথমিয়া বিভিন্ন রকম হতে পারে। অ্যারিথমিয়া অর্থাৎ হৃৎপিণ্ডের ছন্দপতন, এটা বিভিন্ন রকম হতে পারে। একটা হচ্ছে এটাকে বলা হয় রেগুলারলি ইরেগুলার, একটা হচ্ছে রেগুলারলি রেগুলার, যেটা ভালো। রেগুলারলি ইরেগুলার এটা ঠিক আছে, মডারেট অ্যামাউন্টের, কিন্তু তাও সমস্যা আছে। আর ইরেগুলারলি ইরেগুলার এটা যদি হয় তাহলে বুঝবা যে তোমার একেবারেই হৃৎপিণ্ডের অবস্থা খারাপ, এসএ নোডের অবস্থা খারাপ। এক্ষেত্রে কি করতে হবে? তোমার পেসমেকার বসাইতেই হবে যদি অবস্থা কোনটা হয়, ইরেগুলারলি ইরেগুলার এটা যদি হয়, বুঝছো? এখন যান্ত্রিক পেসমেকারের গঠনটা বলা আছে দেখো। একটা ইলেকট্রোড সেন্সর যেগুলো থাকে, যে ইলেকট্রোড থাকে, এই যে ইলেকট্রোড তারের মতো থাকে, লিড, এবং একটা জেনারেটর থাকে, অর্থাৎ ব্যাটারির মতো একটা জেনারেটর থাকে, বুঝছো? এক প্রকোষ্ঠ পেসমেকার আছে, দ্বিপ্রকোষ্ঠ পেসমেকার আছে, এটা মনে রাখতে হবে। আর এটার কাজগুলো একটু জাস্ট রিডিং করবা। ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার যেটা আছে এটার কাজগুলো রিডিং। ত্রিপ্রকোষ্ঠ মানে 3টা তার থাকে, ত্রিপ্রকোষ্ঠ মানে 2টা তার, এক প্রকোষ্ঠ মানে একটা তার। পেসমেকারে কিভাবে কাজ করে বিভিন্ন ভাবে হচ্ছে তোমার ধরো বাইরে থেকে এর মানে কেমন মনিটরিং করতেছে এটা বাইরে থেকে দেখা সম্ভব হয়, বুঝছো? কিভাবে কাজ করে দেখবে। গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, একটা পেসমেকারের মেয়াদ কতদিন থাকে? 7 থেকে 10 বছরের মতো। খুব গুরুত্বপূর্ণ, 7 থেকে 10 বছরের মতো। ঠিক আছে। এখানে বাংলাদেশের মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন সর্বপ্রথম এই যে ঢাকার ইউনাইটেড হাসপাতাল প্রধান কার্ডিয়াক সার্জন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির 4 ঘন্টা অস্ত্রোপচারের মাধ্যমে একজন মহিলা রোগ হৃৎপিণ্ডের বাম ভেন্ট্রিকলে হার্টম্যান 3 নামক একজন মেকানিক্যাল হার্ট আবিষ্কার করে। গুরুত্বপূর্ণ। ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি দেখো ডক্টর উইলফ্রেড জি বাইগলো সর্বপ্রথম কি করে? ওপেন হার্ট সার্জারি প্রয়োগ করে। এটা একটা বড় ধরনের শল্য চিকিৎসা। 3 উপায়ে করা হয়, একটা হচ্ছে ওয়ান পাম্প সার্জারি যেখানে, এবং অফ পাম্প সার্জারি, একটা হচ্ছে রোবট সহযোগী। ওয়ান পাম্প সার্জারি হচ্ছে মানে দেখা যাচ্ছে এটা হৃৎপিণ্ড চালু আছে সেই অবস্থাতেই কি করা, ওই চলমান হৃৎপিণ্ডে কি করা, তোমার হচ্ছে অস্ত্রোপচার করা। এটা হচ্ছে অফ পাম্প সার্জারি, মানে কোনো পাম্প রাখে না, এটা হলো অফ পাম্প সার্জারি বা বিটিং হার্ট, মানে ওই অবস্থাতেই কি করা শুরু করছে, সার্জারি করা শুরু করছে। এটা কি অফ পাম্প সার্জারি। যে সার্জারিতে কি করা হয় তোমার হচ্ছে চলমান হৃৎপিণ্ডের উপরেই কি করা হয়, অস্ত্রোপচার করা হয়। অন পাম্প সার্জারির ক্ষেত্রে একটা যন্ত্র ব্যবহার করে, দেখো দেখো এইটা দেখো, এখানে বলা আছে কার্ডিওপালমোনারি বাইপাস নামেও পরিচিত এটা। তার মানে কি অন পাম্প সার্জারিকে কি বলা হয়? কার্ডিওপালমোনারি বাইপাস, যেখানে কি করা হয় সাময়িকভাবে হৃৎপিণ্ডের কাজের দায়িত্ব অক্সিজেন সমৃদ্ধ পাম্প, এই যে এই যন্ত্রটা অক্সিজেন সমৃদ্ধ পাম্পকে এই দায়িত্বটা দেওয়া হয়, বুঝছো? এই হলো বিষয়, এটা মনে রাখবা। ঠিক আছে। তারপরে দেখো ওপেন হার্ট সার্জারি পদ্ধতি। তো এই ওপেন হার্ট সার্জারি পদ্ধতিতে কিভাবে কি করতে হয়? প্রথমে একটা হার্টকে তুমি যদি অন পাম্প সার্জারি করো তাহলে তো ওই পাম্পটা দিয়ে মানে অন্য একটা যন্ত্র হচ্ছে কি করবে, সাময়িকভাবে হচ্ছে এই হার্টের দায়িত্বটা নিয়ে নিবে, কিন্তু সেই ক্ষেত্রে অ্যানেস্থেসিয়া দিতে হয়, জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে হয়, বা স্নায়ুবদ্ধ নার্ভ ব্লক অ্যানেস্থেসিয়া দিতে হয়, এবং কিছু ওষুধ প্রয়োগ করে এই হৃৎপিণ্ডের কার্যক্রমটা একটু স্থবির করে দেওয়া হয়, আস্তে আস্তে যেন হৃৎপিণ্ডটা বিট করে এইটার ব্যবস্থা করা, কারণ জোরে যত বিট করবে অপারেশন করতে কিন্তু তত সমস্যা হবে। আচ্ছা দেখো করোনারি বাইপাস সার্জারি। করোনারি বাইপাস সার্জারি হচ্ছে যদি তোমার কোথাও অ্যাথেরোস্ক্লেরোসিস সৃষ্টি হয়, অর্থাৎ অ্যাথেরোমেটাস প্লাকের কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস সৃষ্টি হয়, এটা একটু বুঝাই। সেটা হচ্ছে তোমার ধরো বিভিন্ন চর্বির কারণে তোমার ধরো আর্টারি গুলো কি হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, সংকীর্ণ হওয়ার কারণে ওই আর্টারিতে দেখা যাচ্ছে আর তোমার হচ্ছে অক্সিজেন গুলো পাসই করতেছে না, তখন কি করা লাগবে? তখন দুই পাশ থেকে যেখানে হচ্ছে ব্লক হয়েছে দুই পাশ থেকে ওটা কেটে ফেলা হবে, এবং বিভিন্ন জায়গার হচ্ছে তোমার এই যে বিভিন্ন জায়গার ধমনী যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার বা শিরা যেগুলো আছে সেগুলো কেটে সেগুলোতে কোথায় আনা হবে? এই যে হৃৎপিণ্ডে আনা হবে। তখন এটা কি হবে? একটা বাইপাস রাস্তা সৃষ্টি করলো না, এটাকে বলা হচ্ছে কি করোনারি বাইপাস সার্জারি।
আচ্ছা, ঠিক আছে। এখানে পড়বা হচ্ছে করোনারি বাইপাস সার্জারিতে কেন হচ্ছে এটা একটু পড়বা, কেন করতে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস আর্টেরিওস্ক্লেরোসিসের কারণে। আচ্ছা, ধমনী লোমে যদি 90 থেকে 99% সংকীর্ণ হয় তখন অস্থিত অ্যাঞ্জিনা বা আনস্টেবল অ্যাঞ্জিনার কারণে এটা ত্বরান্বিত হয়। তো দেখবা অ্যাঞ্জিওপ্লাস্টি, আসো লাস্ট টপিক অ্যাঞ্জিওপ্লাস্টি। বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিণ্ডের সংকীর্ণ লুমেন, মানে তুমি কোনো অস্ত্রোপচার করবে না কিন্তু সংকীর্ণ লুমেন যেটা আছে এটাকে একটু বড় করতে চাচ্ছ, তাহলে ওর ভিতর দিকে অক্সিজেন ভালোভাবে যাইতে পারবে। এই প্রক্রিয়াকে বলা হয় এনজাইওপ্লাস্টি, করোনারি এনজাইওপ্লাস্টি। এই যে দেখো কার্ডিওলজিস্ট ডক্টর অ্যান্ড্রেস গ্রোয়েনজিক এটা সর্বপ্রথম কি করছে, আবিষ্কার করছে। বুঝছো, আমাদের এনজিওপ্লাস্টির প্রকারভেদ আছে, এইটা খুব গুরুত্বপূর্ণ। 4 ধরনের এনজিওপ্লাস্টি থাকে, একটা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, করোনারি অ্যাথেরেক্টমি, তারপর আছে হচ্ছে করোনারি স্টেন্টিং। এই দেখো ব্লেড, ড্রিল, বেলুন কোথায় ব্যবহার করা হয়, কোন ধরনের এনজিওপ্লাস্টিতে ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। ভিভিআই বলা হবে নিচের কোন ধরনের এনজিওপ্লাস্টিতে ব্লেড ব্যবহার করা হয়, কি দিবা, করোনারি অ্যাথেরেক্টমি। এটা কিন্তু কোশ্চেনে আসছে, এবার ইউনিভার্সিটি কোশ্চেনে আসছে এটা। আচ্ছা, ঠিক আছে, এগুলো একটু পড়বা, একটু রিডিং পড়বা, তেমন গুরুত্বপূর্ণ না। এনজিওপ্লাস্টির উপকারিতা এগুলো একটু রিডিং পড়তে পারো। এখানে এই যে তোমাদের হচ্ছে শব্দভিত্তিক সারসংক্ষেপ, এখানে এটা গুরুত্বপূর্ণ হয়। এই তো পরিস্থিতি দেখো এটা বলছে, এগুলো জাস্ট খালি রিডিং করবা। এই যে দেখো রক্তে লোহিত রক্তকণিকার আয়তন পরিমাপের শর্করা হিসেবকে বলা হয়েছে হেমাটোক্রিট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রক্তে লোহিত রক্তকণিকার আয়তন পরিমাপের শর্করা হিসাবকে বলা হচ্ছে কি, শতকরা হিসাবকে কি বলা হচ্ছে, হেমাটোক্রিট, খুব গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, এগুলো যেগুলো পড়াইছি এগুলো আর কি, এটা এখানে রিপিট আসছে, নতুন কিছু দেখতেছি না। নতুন কিছু দেখলে অবশ্যই দাগাই দিতাম, নতুন কিছু দেখতেছি না। করোনারি স্টেন্টটা কি এটা একটু দেখে রাখবা, ক্যাথেটার কি, বুঝছো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এগুলো দেখি অ্যান্সার দাও তো দেখি। হেপারিন থেকে শ্বেত রক্তকণিকার কোন অংশে, দেখি অ্যান্সার দাও। এটা 1 নম্বরে অ্যান্সার দাও দেখি, এটা অ্যান্সার দাও, এটাই লাস্ট অ্যান্সার, দেখি অ্যান্সারটা দিয়ে শেষ। হেপারিন থাকে শ্বেত রক্তকণিকার কোন অংশে। বেসোফিল, ঠিক আছে। তাহলে তোমাদের যেভাবে দাগাই দিলাম এটা তোমরা বারবার পড়বা, হচ্ছে এটাই বারবার বারবার রিভাইজ করতে থাকবা। দেখবা যে ইনশাল্লাহ আস্তে আস্তে তুমি যদি 2-3 বার এটা পড়তে পারো, আশা করি এর ভিতর থেকেই তোমাদের কমন পড়ে যাবে এবং হুবহু কমন পড়ে যাবে, বুঝছো। তো ঠিক আছে, নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি নিও এবং আলফা জোনের সাথেই থাকো ততক্ষণ, ঠিক আছে।